দেখো, আমরা আমাদের গতদিনের ক্লাসে নিউটনের দ্বিতীয় গতিসূত্র সেকেন্ড ল অফ নিউটন নিয়ে ডিসকাস করেছি। তো আমরা আজকে আমাদের ক্লাসে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আমাদের আলোচনা শুরু করব, থার্ড ল অফ নিউটন। নিউটনের এই তৃতীয় সূত্র বা থার্ড ল, এটা কিন্তু খুব ছোট্ট একটা ল, ভীষণ একটা ছোট্ট স্টেটমেন্ট, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ, এর ইনার মিনিং বা এর ফান্ডামেন্টাল কনসেপ্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জন্য নিউটনের তৃতীয় সূত্র বা থার্ড ল অফ নিউটন, এটা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। এটা সবটাই কনসেপচুয়াল, এখানে ক্যালকুলেশন বা ডেরিভেশন খুব বিশেষ কিছু নেই, কিন্তু কনসেপ্ট রয়েছে। তো তোমাকে এই কনসেপ্টটা ভীষণ ভালোভাবে অ্যাসিমিলেট করতে হবে, আত্মস্থ করতে হবে, তাহলে তুমি বিভিন্ন প্রবলেম ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো বা বিভিন্ন ফান্ডামেন্টাল কোশ্চেন, সেগুলোকে তুমি হ্যান্ডেল করতে পারো। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস নিউটনের তৃতীয় সূত্র নিয়ে, থার্ড ল অফ নিউটন। তো নিউটন তার তৃতীয় সূত্রে যেটা বলছে সেটা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট অফ নিউটনস থার্ড ল। এটাই হলো নিউটনের তৃতীয় সূত্রের বিবৃতি। এই বিবৃতিটা তোমরা সকলে জানো, তোমরা ক্লাস 9-এও পড়েছো। এবার এখানে কতগুলো বিষয় আমাদের প্রথমে বুঝতে হবে, যে এরকম দুটো শব্দ এখানে বলা আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে এই যে দুটো শব্দ, অ্যাকশন রিয়াকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া, এরা কি? হোয়াট ইজ অ্যাকশন, হোয়াট ইজ রিয়াকশন? অ্যাকচুয়ালি অ্যাকশন রিয়াকশন ইজ আ কাইন্ড অফ ফোর্স। ক্রিয়া এবং প্রতিক্রিয়া রিপ্রেজেন্ট করে বলকে, কাইন্ড অফ ফোর্স। এবং মনে রাখতে হবে এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এই দুটো বলের মান সমান। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন হ্যাজ ইকুয়াল ম্যাগনিটিউড, বাট দে অ্যাক্টস ইন অপোজিট ডিরেকশন। তাহলে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মান সমান, কিন্তু এরা পরস্পর বিপরীতমুখী। তাহলে হোয়াট ইজ অ্যাকশন, হোয়াট ইজ রিয়াকশন? তাহলে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ইজ আ কাইন্ড অফ ফোর্স। ম্যাগনিটিউড অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ইজ ইকুয়াল, বাট দে অ্যাক্ট ইন অপোজিট ডিরেকশন। তাহলে দুটো বল, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল, এদের মান সমান, এরা পরস্পর বিপরীতমুখী। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সবসময় দুটো ভিন্ন বস্তুতে কাজ করে। অ্যাকশন রিয়াকশন অলওয়েজ অ্যাক্টস অন টু ডিফারেন্ট বডি। একই বস্তুর ওপরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই কাজ করবে না। ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সবসময়, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সবসময় দুটো ভিন্ন বস্তুতে কাজ করে। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অলওয়েজ অ্যাক্টস অন টু ডিফারেন্ট বডিজ। দুটি ভিন্ন বস্তুতে কাজ করে, এবং সেই কারণে ক্রিয়াবল প্রতিক্রিয়া বল কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। দ্যাটস ওয়াই অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ক্যান নট প্রডিউস ইকুইলিব্রিয়াম। তারা কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তো আমাদের একটা ছোট প্রশ্ন পরীক্ষায় হয় যে ক্রিয়াবল প্রতিক্রিয়া বলের মান সমান এবং তারা বিপরীতমুখী, তা সত্ত্বেও এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ইকুয়াল ইন ম্যাগনিটিউড, দে অপোজিট ইন ডিরেকশন, বাট দে ক্যান নট প্রডিউস ইকুইলিব্রিয়াম। ওয়াই? তাহলে আমরা বলবো যে ক্রিয়াবল প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, কিন্তু তারা দুটো ভিন্ন বস্তুতে কাজ করে। They always act on to different body, so they cannot produce equilibrium. সাম্যাবস্থা সৃষ্টি করতে গেলে দুটো সমান এবং বিপরীতমুখী বল একই বস্তুতে কাজ করতে হবে। একই বস্তুর ওপর যদি দুটো সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করে,
তবে রেজাল্টেন্ট ফোর্স লব্ধি বল শূন্য হয় এবং সেই বস্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে সাম্যাবস্থায় থাকে। যেমন ধরো আমার হাতে এই যে পেনটা রয়েছে, এই পেনটার দুই প্রান্তে আমি ধরে যদি দুদিকে বল প্রয়োগ করি, দুপাশে যদি টানি, দেখো পেনটা কিন্তু গতিশীল হচ্ছে না। পেন কিসে অবস্থায় আছে? স্থির অবস্থায়। কেন? কারণ আমি একটাই বস্তু, এখানে পেন, তার উপরে দুটো অপোজিট ডিরেকশনে ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করেছি। দুটো ফোর্স আমি দিয়েছি, দে আর ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো দে ব্যালেন্স ইচ আদার। তার ফলে এই পেনটা কখনোই গতিশীল হচ্ছে না, এটা স্থির অবস্থায় আছে বা এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তাহলে যে কোনো বস্তু সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে গেলে নিয়ম হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স জিরো হতে হবে। রেজাল্টেন্ট ফোর্স জিরো তখনই হবে যখন একটা বস্তুর ওপরে দুটো ফোর্স কাজ করবে এবং সেই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম হবে এবং তারা অপোজিট ডিরেকশনে থাকবে। তখন তারা একে অপরকে ক্যান্সেল করবে, প্রশমিত করবে, রেজাল্টেন্ট ফোর্স হবে জিরো। সো দ্য বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম স্টেট, বস্তুটা থাকবে সাম্য অবস্থায়। কিন্তু অ্যাকশন রিয়াকশনের ক্ষেত্রে দেখো আমি বলছি যে অ্যাকশন আর রিয়াকশন এরা ইকুয়াল, এরা অপোজিট, কিন্তু দে অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডি। অ্যাকশন রিয়াকশন দুটো ভিন্ন বস্তুতে কাজ করে, একই বস্তুর ওপর অ্যাকশন আর রিয়াকশন কাজ করে না। যেহেতু অ্যাকশন আর রিয়াকশন দুটো ভিন্ন বস্তুতে কাজ করে, সেই জন্য তারা কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। তাহলে এই অ্যাকশন আর রিয়াকশনকে ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? দেখো ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি নিউটনস থার্ড লকে। দেখো গাণিতিকভাবে যদি আমরা থার্ড লকে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে ধরো আমার কাছে এখানে একটা বস্তু আছে, আমি নাম দিলাম এ, এর মাস ধরো m1, এই বডিটা মুভ করছে টুয়ার্ডস রাইট। এখানে আরেকটা বস্তু আছে ধরো বি, তার মাস সাপোজ m2, এটা মুভ করছে টুয়ার্ডস লেফট। তাহলে এ আর বি দুটো বস্তু, এ বস্তু যাচ্ছে ডান দিকে, বি বস্তু যাচ্ছে বাঁ দিকে। দে আর অন সেম স্ট্রেট লাইন, তারা একই সরলরেখার উপরে আছে। তাহলে একই সরলরেখার উপরে দুটো বস্তু, একটা বাঁ দিক যাচ্ছে একটা ডান দিক যাচ্ছে, তাহলে যদি এরা অগ্রসর হয়, ইফ দে মুভ টুয়ার্ডস ইচ আদার, তাহলে এদের মধ্যে কি হবে? ধাক্কা লাগবে, তারা কোলাইড করবে, কলিশন হবে। সাপোজ এই দুটো বস্তু এখানে ধাক্কা লাগলো, এ আর বি একে অপরের সাথে ধাক্কা খেলো। তাহলে যখনই এ আর বি ধাক্কা খাবে তখন কি হবে? দে অ্যাপ্লাই ফোর্স অন ইচ আদার। when two body collide with each other they apply force on each other। যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে, ধাক্কা লাগবে, তখন একজন আরেকজনকে বল প্রয়োগ করবে। তাহলে এ বস্তু বি বস্তুর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করলো, ধরো সেই ফোর্সটাকে আমি লিখছি এফ সাফিক্স এ বি, এটাকে বলবো আমরা অ্যাকশন, ক্রিয়া বল। এ বি কে ধাক্কা দিল, তাহলে যে ফোর্স অ্যাপ্লাই করলো এ বি বস্তুর উপর, সেটাকে রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? এফ সাফিক্স এ বি, দিস ইজ কল্ড অ্যাকশন। তাহলে at the same time every action has an equal and opposite reaction, so the body B exert same force on A। তাহলে B যখন A এর উপরে ফোর্স দিল, সেই ফোর্সটাকে ধরো লিখছি F suffix BA, this is called reaction। তাহলে A B কে ফোর্স দিচ্ছে F A B, that is action। According to Newton's third law, every action has an equal and opposite reaction, so B gives a reaction on A and that reaction is FBA। এবার নিউটন কি বলছে দেখো, এই যে অ্যাকশন আর এই রিঅ্যাকশন, দে আর অপোজিট ইন ডিরেকশন এন্ড দে আর ইকুয়াল। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে লিখব? FAB is equal to minus of FBA, অ্যাকশন is equal to reaction। এই মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? ডিরেকশন, যে অ্যাকশন আর রিঅ্যাকশন দে আর অপোজিট ইন ডিরেকশন। এই ডিরেকশনটাকে আমরা রিপ্রেজেন্ট করছি মাইনাস সাইন দিয়ে, এটা খেয়াল করতে হবে। তাহলে FAB দ্যাট ইজ অ্যাকশন, FBA রিপ্রেজেন্ট করছে কাকে? রিঅ্যাকশনকে। তাহলে অ্যাকশন ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন। তাহলে নেগেটিভ সাইনটা কি কাজ করছে? নেগেটিভ সাইন বোঝাচ্ছে যে অ্যাকশন আর রিঅ্যাকশন দে আর ইকুয়াল,
বাট দে আর অপোজিট ইন ডিরেকশন, তারা বিপরীতমুখী। এবং দেখো আমাদের ছবিতে এই অ্যাকশন আর রিয়াকশন কিন্তু সেম বস্তুতে নেই। অ্যাকশন আছে কার ওপর? বি বস্তুর ওপর, আর রিয়াকশন আছে কার ওপর? এ বস্তুর ওপর। যে কারণে আমি বলেছি যে অ্যাকশন আর রিয়াকশন কখনো একই বস্তুতে কাজ করে না। সো দে ক্যান নট প্রডিউস ইকুইলিব্রিয়াম, তারা কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তাহলে এই হচ্ছে আমাদের ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল। এবং যে কারণে দেখো যে যখন কোনো জায়গায় ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকে, অ্যাকশন এবং রিয়াকশন থাকে, সেখানে দুটো বস্তুই কিন্তু গতিশীল হয়। অর্থাৎ এ আর বি যখন ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পরে এ বস্তুও যেমন ছিটকে যাবে, বি বস্তুটাও কিন্তু ছিটকে দূরে সরে যাবে। যে এ আর বি দুটো বস্তু আসছে, আস্তে আস্তে যখন ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে কি হবে? এ ছিটকে চলে যাবে একদিকে, বি আবার ছিটকে আরেক দিকে চলে যাবে। অর্থাৎ দে মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার। আফটার কলিশন between A and B, the body A and B move away from each other, একে অপরের থেকে দূরে সরে যাবে। যেমন ধরো আমরা ক্রিকেট খেলছি, একজন ব্যাটসম্যান ব্যাট করছে, বোলার বল করলো, তাহলে বোলারের বল যখন ব্যাটসম্যান মারলো, তাহলে ব্যাট আর বল যখন আঘাত করলো, তাহলে ব্যাট অ্যাকশন অ্যাপ্লাই করলো বলের ওপর, আর বল রিয়াকশন দিল কার ওপর? ব্যাটের ওপর। তাহলে ব্যাটটা একটু পেছন দিকে সরবে আর বলটা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে দুটো বডি কিন্তু মুভ করছে, বলটাও মুভ করছে, ব্যাটটাও মুভ করছে। দেখবে অনেক সময় কি হয়, আমরা নদীতে নৌকা করে যাচ্ছি কোথাও, এবার নৌকা যখন নদীর পাড়ে এসে দাঁড়ায়, নৌকা যখন নদীর পাড়ে এসে থামছে, আমরা নৌকা থেকে লাফ দিয়ে নামি। দেখবে লক্ষ্য করে নৌকা থেকে যখনই তুমি লাফ দিয়ে নামছো, নৌকাটা একটু পেছন দিকে সরে যায়। কেন সরে যায়? ডিউ টু অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। তুমি যখনই নৌকা থেকে লাফ দিলে, দ্যাট ইজ অ্যাকশন, আর রিয়াকশনটা কার উপর পড়লো? নৌকার উপর, ফলে নৌকা পেছন দিকে সরে গেল। তাহলে অ্যাকশন এবং রিয়াকশন যে দুটো বস্তুর ওপর কাজ করছে, দুজনেই কিন্তু একে অপরের সাপেক্ষে গতিশীল হবে। তাহলে ব্যাট দিয়ে বলকে মারলে, বা ধর একজন প্লেয়ার টেবিল টেনিস খেলছে, কি লং টেনিস খেলছে, কি ব্যাডমিন্টন খেলছে, তো ব্যাট দিয়ে কি করছে? টেনিস বলটাকে হিট করছে। তাহলে ব্যাট দিয়ে যখন টেনিস বলকে হিট করা হলো, এটি অ্যাকশন, তাহলে বলটা ছিটকে বেরিয়ে গেল, আর ব্যাটটাও কিন্তু একটু পিছন দিকে সরে আসে, যার জন্য ব্যাটটাকে শক্ত করে হাত দিয়ে ধরে রাখতে হয়। যদি তুমি ব্যাটটাকে শক্ত করে ধরতে না পারো, দেখা যাবে ব্যাট তোমার হাত থেকে ছিটকে বেরিয়ে গেছে। তাহলে বল যেদিকে যাচ্ছে, ব্যাটটা রিয়াকশনটা পাচ্ছে তার অপোজিট ডিরেকশনে। যেমন বন্দুক থেকে গুলি করলে বন্দুক দেখবে পিছিয়ে আসে, তোমরা দেখেছো বিভিন্ন সিনেমায়, যখন বন্দুক থেকে গুলি করছে বা কোনো কামান থেকে যখন গোলা ছোড়া হচ্ছে, যে ক্যানন বল, ফায়ার ফ্রম ক্যানন, বা একটা মেশিন গান থেকে যখন বুলেট বেরোচ্ছে, মেশিন গানটা পেছন দিকে সরে আসে ডিউ টু রিয়াকশন। তাহলে সব ক্ষেত্রে দেখা যাবে যেখানেই অ্যাকশন বা রিয়াকশন হবে, যে দুটো বস্তুর মধ্যে অ্যাকশন আর রিয়াকশন আমরা পাবো, দুটো বস্তুই কিন্তু গতিশীল হবে, কিন্তু পরস্পর বিপরীত দিকে। দে মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার। এবং একটা বিষয় দেখবে লক্ষ্য করে, যে অ্যাকশন আর রিয়াকশনের ক্ষেত্রে এই যে দুটো বস্তু যে গতিশীল হয়, দুজনের অ্যাক্সেলারেশন কিন্তু সমান না। কিন্তু আমরা বারবার বলছি অ্যাকশন আর রিয়াকশনের ম্যাগনিটিউড সেম, অ্যাকশন এবং রিয়াকশনের ম্যাগনিটিউড সেম, কিন্তু অ্যাকশন রিয়াকশনের জন্য যখন দুটো বডি মুভ করছে অ্যাওয়ে ফ্রম ইচ আদার, আমরা কিন্তু দুটো বডির অ্যাক্সেলারেশন কখনোই ইকুয়াল পাবো না। দুটো বডির অ্যাক্সেলারেশন, ত্বরণ সবসময় আলাদা হবে। কেন আলাদা হবে? কারণ অ্যাক্সেলারেশন মানে কি? ফোর্স বাই মাস। অ্যাক্সেলারেশন বা ত্বরণ কথার অর্থ কি? অ্যাক্সেলারেশন বা ফোর্স বাই মাস। আমরা এখানে কি বলেছি দেখো, অ্যাকশন আর রিয়াকশন ইকুয়াল, কিন্তু এই দুটো বডির মাস কি সেম? একজনের m1 মাস, একজনের m2 মাস। তাহলে যাদের মধ্যে অ্যাকশন আর রিয়াকশনটা কাজ করছে, সেই দুটো বডির মাস তো আনইকুয়াল। তাহলে মাস যদি আনইকুয়াল হয়, তাহলে অ্যাক্সেলারেশন কখনোই ইকুয়াল হতে পারে না। ফোর্সটা সেম, অ্যাকশনও যা, রিয়াকশনও তাই। অ্যাকশন রিয়াকশনের ম্যাগনিটিউড সেম, মানে ফোর্স সেম, কিন্তু মাসটা আলাদা। তার মানে যার মাস কম তার অ্যাক্সেলারেশন বেশি হবে, যার মাস বেশি তার অ্যাক্সেলারেশন কম হবে। যে কারণে দেখবে ক্রিকেট খেলার সময় ব্যাট দিয়ে যখন বলকে মারা হয়,
বলের অ্যাক্সেলারেশন অনেক বেশি, বল অনেক হাই স্পিডে হাই ভেলোসিটিতে বেরিয়ে যায়, কারণ বলের অ্যাক্সেলারেশন অনেক বেশি হয়, কারণ বলের মাস কম। আর ব্যাট দিয়ে যখন বলকে মারছো, ব্যাট হচ্ছে অনেক ভারী বস্তু, তাহলে ব্যাটের যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা কম হবে, ফলে ব্যাটের যে ভেলোসিটি সেটা আমরা কম পাবো, কিন্তু বলের ভেলোসিটি আমরা অনেক বেশি পাবো। তাহলে অ্যাকশন রিয়াকশনের ম্যাগনিটিউড সেম, কিন্তু তারা দুটো ডিফারেন্ট বডিতে যখন কাজ করবে, দুটো বডির যে মুভমেন্ট হবে, দুটো বডির যে অ্যাক্সেলারেশন প্রডিউস হবে সেটা আলাদা হবে, কারণ দুটো বডির মাস আনইকুয়াল। তাহলে এই যে বিষয়গুলো আমি তোমাদের বললাম অ্যাকশন রিয়াকশন সম্পর্কিত, এবং যে এক্সাম্পলগুলো আমি ডিসকাস করলাম, এগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, এবং ক্যারেক্টারিস্টিক্সগুলো, যে বৈশিষ্ট্যগুলো আমি বলে দিলাম সেগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে। অ্যাকশন রিয়াকশন সম্বন্ধে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু মনে রাখতে হবে। বিভিন্ন রকম ছোট ছোট কোশ্চেন তোমাদের এখান থেকে পরীক্ষায় করতেই পারে। এবার দেখো, তাহলে যেটা আমি বললাম, তাহলে অ্যাকশন রিয়াকশন কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। অ্যাকশন রিয়াকশন ক্যান নট প্রডিউস ইকুইলিব্রিয়াম। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? কোনো ক্ষেত্রে দেখা যায় অ্যাকশন এবং রিয়াকশন একে অপরকে ব্যালেন্স করে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকশন রিয়াকশন একে অপরকে ব্যালেন্স করছে। তাহলে এখন কোথায় দেখা যায় অ্যাকশন রিয়াকশন ব্যালেন্স করছে? দেখো, বলছে ধরো তোমার কাছে দুটো বা তার বেশি বস্তু আছে, তোমার কাছে দুই বা তার বেশি সংখ্যক বস্তু আছে। এই দুই বা তার বেশি সংখ্যক বস্তু, মোর দ্যান ওয়ান বডি, সেটা দুটো বস্তু হতে পারে, তিনটে হতে পারে, মোর দ্যান ওয়ান বডি যখন বিহেভ করবে লাইক এ সিঙ্গেল সিস্টেম, when more than one body behave like a single system, then action and reaction will balance each other. একের বেশি সংখ্যক বস্তু যখন একটা বস্তু সংস্থার মতো আচরণ করবে, তখন সেখানে ক্রিয়াবল এবং প্রতিক্রিয়া বল একে অপরকে প্রশমিত করবে। দেখো, তাহলে যেটা বললাম আমি, তাহলে একটা সিঙ্গেল সিস্টেমের ক্ষেত্রে অ্যাকশন রিয়াকশন একে অপরকে প্রশমিত করে। তো সিঙ্গেল সিস্টেম ব্যাপারটা কি সেটা আমি একটু বুঝতে হবে। দেখো, সিঙ্গেল সিস্টেম হচ্ছে, ধরো দুটো বস্তু বা তিনটে বস্তু তোমার কাছে আছে। ধরো এটা একটা বক্স রয়েছে আমার হাতে, এটা একটা বক্স, তার উপরে আমি আরেকটা কোনো বস্তুকে রাখলাম। তাহলে এখানে দুটো বস্তু দেখতে পাচ্ছ। এবার দেখো, নিচের বক্সটাকে যদি আমি গতিশীল করি, তাহলে কিন্তু উপরের বক্সটাও গতিশীল হচ্ছে। নিচের বক্সকে গতিশীল করছে আমি, কিন্তু উপরের বক্সে যে ব্রাউন কালারের যে বক্সটা রয়েছে তার মধ্যে আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, আমি যা কিছু ফোর্স অ্যাপ্লাই করছি নিচের বক্সে। তার নিচের বক্সকে যখন আমি গতিশীল করছি, দুটো বক্স একসাথে মুভ করছে। নিচের বক্সকে থামিয়ে দাও, দুজনেই থেমে যাবে, আবার গতিশীল করো, দুজনেই একসাথে গতিশীল হবে। তাহলে এই দুটো বক্স একটা সিঙ্গেল সিস্টেম। এই দুটো বক্স হচ্ছে একটা সিঙ্গেল সিস্টেম। তারপরে দুটো বস্তু একটা সিঙ্গেল সিস্টেম তখনই হবে যখন দুটো বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তুকে, যেমন নিচের বস্তুটাকে আমি যখন বল প্রয়োগ করব, তখন দুজনেই একসাথে গতিশীল হবে, আবার থামালে দুজনেই থেমে যাবে। যেমন ধরো তুমি সাইকেল চালাচ্ছ, তুমি যখন সাইকেলে বসে সাইকেল প্যাডেল করছো, তাহলে সাইকেল যখন গতিশীল হচ্ছে তুমিও কিন্তু সাইকেলের সাথে গতিশীল হচ্ছ। সাইকেল থেমে গেলে তুমিও থেমে যাবে। তাহলে তুমি আর সাইকেল একটা সিঙ্গেল সিস্টেম। তুমি একটা গাড়ি করে যাচ্ছ, তাহলে গাড়ি যতক্ষণ গতিশীল তুমিও কিন্তু গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় গতিশীলই রয়েছে। গাড়ি যাচ্ছে, তুমিও চলছো, গাড়ি থেমে গেল, তুমি থেমে গেলে। তুমি শ্যামবাজার থেকে গাড়িতে উঠলে, চলে গেলে ধর্মতলা, গাড়িও চলে গেল, তুমিও চলে গেলে। তুমি আর গাড়ি একটা সিঙ্গেল সিস্টেম। তাহলে এরকম যখনই এক বা একাধিক বস্তু, একের অধিক বস্তু, সেটা দুটো বস্তু হতে পারে, তিনটে বস্তু হতে পারে, মোর দ্যান ওয়ান বডি যখন একটা সিঙ্গেল সিস্টেম তৈরি করবে, সেই সিঙ্গেল সিস্টেমের মধ্যে অ্যাকশন রিয়াকশন সবসময় ব্যালেন্স হবে। যেমন ধরো এখানে লক্ষ্য করো, এবার এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকের উপর আমি যখন এই ব্রাউন কালারের বক্সটা রাখলাম, তাহলে এই ব্লকের উপরে কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই হলো। কোন ফোর্স?
যখন তুমি ব্রাউন কালারের ব্লকটাকে এই বক্সের উপর রাখলে, ব্রাউন কালারের ব্লকটা এই নিচের বক্সে কি দিল? একটা ফোর্স। কি ফোর্স? দ্যাট ইজ ওয়েট। এই বক্সটার তো নিশ্চয়ই একটা ওয়েট আছে। আমি যখনই এখানে রাখছি তার নিচের বক্সের উপর উপরের বক্সের ওয়েটটা কাজ করছে। ওয়েট, ডাউনওয়ার্ড ফোর্স, এমজি। তাহলে এটা হলো অ্যাকশন। এবার নিচের বক্স এই উপরের বক্সকে কি অ্যাপ্লাই করছে? রিয়াকশন। এবং এই যে অ্যাকশন, ওয়েট, আর নিচের বক্স উপরের বক্সকে যে রিয়াকশন অ্যাপ্লাই করছে, দে ক্যান্সেলড ইচ আদার। দে ক্যান্সেলড ইচ আদার। এবং সেই জন্যই এই দুটো বক্স দেখো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, মানে সাম্য অবস্থায় আছে। এরা দুজনে কেউ গতিশীল নয়, দুজনেই সাম্য অবস্থায় আছে। কারণ উপরের বক্সের ওয়েট নিচের দিকে, আর নিচের বক্স তার রিয়াকশন দিচ্ছে উপরের দিকে। দে ক্যান্সেল ইচ আদার। তার ফলে এরা কেউ গতিশীল নয়। এবার আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করি, ধর এই বাইরে থেকে আমি বল প্রয়োগ করলাম, তাহলে গিয়ে দুজনেই গতিশীল হবে। আমি আমার বলকে উইথড্র করব, দুটো বস্তুই আবার থেমে যাবে। তার মানে কি হলো ঘটনাটা? ধরো আমার কাছে তাহলে কি ছিল? এটা হচ্ছে একটা নিচের এই বক্সটা ছিল আমার হাতের উপরে। ধরো এটা টেবিল আছে, একটা টেবিলের উপরে আমি একটা বক্স রেখেছি, এখানে আমার আরেকটা বক্স রেখেছিলাম, দুটো বক্স ছিল, তাই তো? তাহলে উপরের বক্সের ওয়েট কোথায় করছে? নিচের বক্সের উপর। আর নিচের বক্স সঙ্গে সঙ্গে কি দিচ্ছে? তার একটা রিয়াকশন। এই রিয়াকশন আর এই অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশন। এটা উপরের বক্সের ওয়েট করছে নিচের বক্সে, দ্যাট ইজ অ্যাকশন। আর নিচের বক্স উপরের বক্সকে দিচ্ছে রিয়াকশন। তাহলে এখানে দুটো বক্স একটা সিঙ্গেল সিস্টেম, ফলে রিয়াকশন আর অ্যাকশন ব্যালেন্স হবে, একে অপরকে প্রশমিত করবে। সেই জন্য দুটো বক্স বা দুটো বডি সাম্য অবস্থায় আছে। ঠিক একই জিনিস দেখো তুমি বাড়িতেও একটা পরীক্ষা করে দেখতে পারো। ধরো তুমি চেয়ারে বসে আছো, তুমি একটা চেয়ারে বসে আছো, তো চেয়ারে বসে থাকা অবস্থায় তুমি যদি চেয়ারের হাতলটা ধরে উপর দিকে টানো, চেয়ারে বসেছো বসা অবস্থায় চেয়ারের হাতল ধরে যদি উপরের দিকে টানো, চেয়ার কিন্তু উঠবে না। চেয়ার উঠবে না। কেন উঠবে না? কারণ তুমি যখন চেয়ারে বসে আছো তখন তুমি এবং চেয়ার একটা সিঙ্গেল সিস্টেম। এবার তুমি চেয়ারের হাতলটা ধরে উপর দিকে যখন ফোর্স দিচ্ছ, এটা হচ্ছে অ্যাকশন। আর চেয়ারের হাতল তোমার উপরে অ্যাপ্লাই করছে রিয়াকশন। এবং এই অ্যাকশন আর রিয়াকশন ব্যালেন্স ইচ আদার, একে অপরকে প্রশমিত করছে। তার ফলে চেয়ারে বসে থাকা অবস্থায় আমরা চেয়ারকে কোনোদিনও উপরে তুলতে পারি না। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া একে অপরকে প্রশমিত করে। ঠিক একই রকম ভাবে ধরো তুমি সাইকেল চালাচ্ছ, তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলের হ্যান্ডেলটা ধরে আছো। আমরা সাইকেলকে থামানোর জন্য কি করি? ব্রেক অ্যাপ্লাই করি। আমরা ব্রেক চাপলে সাইকেলটা থেমে যায়। এবার ধরো তুমি একদিন সাইকেল চালাচ্ছ, কিন্তু সাইকেলটাকে থামাবে, ব্রেক চাপবে না। তুমি ব্রেক না চেপে সাইকেলটা থামানোর জন্য ধরো কি করছো? হ্যান্ডেলটা ধরে সাইকেল চালাচ্ছ। এবার সাইকেলকে থামানোর জন্য যদি তুমি হ্যান্ডেল ধরে পেছন দিকে টানো, হ্যান্ডেলটা ধরে যদি তুমি পেছন দিকে টানো, তোমার সাইকেল কি থামবে? তুমি পুরো দেখবে কোনোদিনও থামবে না। সাইকেল চালাচ্ছ, হ্যান্ডেল ধরে আছো, এবার সাইকেল থামানোর জন্য হ্যান্ডেলটাকে পেছন দিকে ধরে তুমি টানছো সাইকেল চালাতে চালাতে, কোনোদিনও সাইকেল থামবে না। তার কারণ তুমি আর সাইকেল একটা সিঙ্গেল সিস্টেম। এবার তুমি যখন সাইকেলের হ্যান্ডেল ধরে পেছন দিকে টানবে, এটা অ্যাকশন। তাহলে সাইকেলের হ্যান্ডেল তোমার হাতের উপরে অ্যাপ্লাই করবে কি? রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন ব্যালেন্স হবে, কারণ তুমি আর সাইকেল একটা সিঙ্গেল সিস্টেম। তাহলে একটা সিঙ্গেল সিস্টেমের মধ্যে যদি অ্যাকশন আর রিয়াকশন থেকে যায়, তাহলে সেখানে অ্যাকশন আর রিয়াকশন একে অপরকে ব্যালেন্স করে। আর যদি সিঙ্গেল সিস্টেম না হয়, যেমন ক্রিকেট খেলা হচ্ছে, ব্যাট দিয়ে তুমি বলকে মারলে, এখানে বল আর ব্যাট সিঙ্গেল সিস্টেম নয়। বল আর ব্যাট আলাদা সিস্টেম। বল করছে একজন প্লেয়ার, ব্যাট করছে আরেকজন প্লেয়ার। সো বল আর ব্যাট আলাদা সিস্টেম। ফলে এখানে যখন ব্যাট আর বল একে অপরকে আঘাত করে, সেখানে কখনোই ইকুইলিব্রিয়াম প্রডিউস হবে না, কারণ তারা সিঙ্গেল সিস্টেম নয়। তাহলে যেখানে সিঙ্গেল সিস্টেম হবে, দুটো বা তিনটে বস্তু মিলে একটা সিঙ্গেল সিস্টেম তৈরি করবে, সেই সব ক্ষেত্রে অ্যাকশন রিয়াকশন একে অপরকে প্রশমিত করে বা ব্যালেন্স করে। কিন্তু যেখানে সিঙ্গেল সিস্টেম হচ্ছে না, সেখানে কোনো অবস্থাতেই অ্যাকশন আর রিয়াকশন একে অপরকে প্রশমিত করতে পারে না। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা খেয়াল রাখবো যে কখন অ্যাকশন রিয়াকশন একে অপরকে ব্যালেন্স করবে আর কখন অ্যাকশন আর রিয়াকশন একে অপরকে ব্যালেন্স করবে না।
এবার দেখো এই যে অ্যাকশন আর রিয়াকশন, এটা তো একটা পেয়ার অফ ফোর্স, এক জোড়া বল। তো এই অ্যাকশন রিয়াকশনের কিন্তু বিভিন্ন নাম হয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাকশন রিয়াকশনকে বিভিন্ন নামে ডাকি। সো মেনি নেম, দেয়ার আর সো মেনি নেম অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। যেমন ধরো একটা আমি তোমাদের বললাম, দেখো এখানে এ আর বি দুটো বডি একে অপরকে ধাক্কা দিল। এই যে ধাক্কা দিল তার মানে কি? কলিশন হলো। তাহলে কলিশন বা সংঘর্ষ মানে হচ্ছে অ্যাকশন আর রিয়াকশন। যখনই কোথাও দেখবে এই শব্দটা ব্যবহার করা হয়েছে কলিশন, কলিশন, তার মানেই সেখানে কাজ করছে অ্যাকশন রিয়াকশন। তাহলে অ্যাকশন রিয়াকশনের একটা নাম হতে পারে সংঘর্ষ, সংঘর্ষ বা কলিশন। when two body collide with each other they apply action and reaction on each other. এ বি কে ধাক্কা দিল, তাহলে এ দিল অ্যাকশন বি এর উপরে, বি দিল রিয়াকশন এ এর উপরে। তাহলে কলিশন এটা হচ্ছে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বলকে রিপ্রেজেন্ট করে। ঠিক সেরকম থ্রাস্ট বা ঘাত বলে একটা শব্দ হয়, এটাও কিন্তু ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলকে রিপ্রেজেন্ট করে। ক্রিয়া প্রতিক্রিয়া বলের বিভিন্ন রকমের নাম হয়। তাহলে কি বললাম? একটা হচ্ছে কলিশন, আরেকটা বলছে দেখো ঘাত বা থ্রাস্ট। থ্রাস্ট এটাকে বাংলায় বলি আমরা ঘাত। কেসটা কি? ধরো একটা টেবিল আছে, তার উপরে তুমি একটা বস্তু রাখলে, তাহলে যখনই একটা বস্তু একটা তলের সংস্পর্শে থাকবে, টেবিলটা হচ্ছে একটা তল, একটা প্লেন, তাহলে একটা বস্তু যখন একটা তলের সংস্পর্শে থাকবে তাহলে এই বস্তুর ওজন এই তলের উপরে পড়লো, কতটা ওজন পড়লো? mg। এই যে mg ওজনটা এটাই হচ্ছে ঘাত। তাহলে এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশন। আর এই টেবিল সঙ্গে সঙ্গে কি করবে? এই অ্যাকশনের সমান একটা রিয়াকশন অ্যাপ্লাই করবে আপওয়ার্ড ডিরেকশনে। অ্যাকশনের অপোজিটে সব সময় রিয়াকশন থাকে, তাহলে এই রিয়াকশন কার সাথে সমান হবে? mg এর সাথে। তাহলে যখন কোনো একটা বডি একটা কোনো সারফেস বা একটা কোনো প্লেনের কন্টাক্টে থাকবে, তখন ওই বডিটা ওই প্লেনের ওপরে তার ওয়েটটাকে অ্যাপ্লাই করবে। এই ওয়েটটাই হচ্ছে ওর থ্রাস্ট। তাহলে একটা বস্তু কোনো একটা তলের সংস্পর্শে থেকে যে বলটা প্রয়োগ করে, যে ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা সারফেসের উপরে, দ্যাট ইজ কল্ড থ্রাস্ট। তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই এ বডি অন এ সারফেস ইজ কল্ড থ্রাস্ট। It is action and every action has an equal and opposite reaction. তাহলে when a block placed on a table, then weight of the block is called thrust that act on the table. This is action and every action has an equal and opposite reaction. So reaction হচ্ছে R, which exert on the block given by the table. Reaction দিচ্ছে কে? টেবিল। কার উপর দিচ্ছে? ব্লকের উপর। এবার reaction আর action equal, R equal to mg। তো এরকম ধরনের ক্ষেত্রে অ্যাকশন রিয়াকশনকে আমরা বলবো থ্রাস্ট বা ঘাত। ঠিক সেরকম দেখো তুমি দেখবে বিভিন্ন শপিং মলে তোমরা মার্কেটিং করতে যাও, বিভিন্ন এসি দোকানে যখন আমরা ঢুকি, সেই এসি দোকানের দরজাগুলো বন্ধ করা থাকে, কাচের দরজা। দেখবে কাচের দরজায় গায়ে লেখা থাকে পুশ পুল, টানুন বা ঠেলুন কথাটা লেখা থাকে, ঠেলা বা টানা কিংবা ধাক্কা দেওয়া। যে ঠেলা টানা, পুশ পুল, ঠেলা এবং ধাক্কা। পুশ মানে ধাক্কা দিন আর ঠেলা মানেও ধাক্কা দিন, একই কথা। ঠেলুন লেখা থাকে, কোথাও লেখা থাকে পুশ মানে ধাক্কা দিতে বলছে, তাহলে ওটা খুলবে। আর একটা আছে টানুন মানে পুল করুন। তাহলে এই যে পুশ পুল এটাও কিন্তু অ্যাকশন আর রিয়াকশন। তুমি যখনই দরজায় ধাক্কা দিচ্ছ, পুশ করছো, এটা হচ্ছে অ্যাকশন। তাহলে দরজা খুললো ডিউ টু অ্যাকশন। দরজা কিন্তু তোমার হাতের উপরে কি দিচ্ছে? একটা রিয়াকশন। বা তুমি যখন দরজার হাতল ধরে টানছো দরজাটাকে খোলার জন্য, এই যে টানলে এটা কি অ্যাপ্লাই করলে? অ্যাকশন। তাহলে দরজা তোমার হাতের উপরে কি দেবে? রিয়াকশন। তাহলে যখন আমরা কোনো কিছুকে পুশ করছি তার মানে আমি কি করছি? অ্যাকশন করছি, তার একটা রিয়াকশন আমার উপর আসবে। আমি কাউকে পুল করলাম তার মানে আমি কি করলাম? অ্যাকশন অ্যাপ্লাই করলাম, তাহলে ওই বস্তু কিন্তু আমার উপরে অ্যাপ্লাই করবে একটা রিয়াকশন। তাহলে অ্যাকশন রিয়াকশন, পুশ পুল সব ক্ষেত্রেই ক্রিয়া প্রতিক্রিয়া। ঠিক সেরকম দেখো আকর্ষণ, অ্যাট্রাকশন। অ্যাট্রাকশনও কিন্তু একটা অ্যাকশন রিয়াকশনের উদাহরণ। আকর্ষণ যেমন ধরো আমরা জানি যে ধরো আমাদের কাছে যদি একটা ম্যাগনেট থাকে, একটা ম্যাগনেট আছে, ধরো এটা ম্যাগনেটের নর্থ পোল, আর এখানে একটা ম্যাগনেট আছে, এটা ম্যাগনেটের সাউথ পোল।
তাহলে নর্থ পোল সাউথ পোলকে কি করে, অ্যাট্রাক্ট করে। তাহলে এই যে নর্থ পোল এ সাউথ পোলকে অ্যাট্রাক্ট করছে, এটা হচ্ছে অ্যাকশন। ঠিক এট দ্য সেম টাইম তাহলে এই সাউথ পোলও কিন্তু এই নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে, সেটাকে বলবো তখন আমরা রিঅ্যাকশন। তাহলে অ্যাকশন রিঅ্যাকশন এখানে কি প্রডিউস করছে, অ্যাট্রাকশন। যে নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করছে, তাহলে ডিউ টু দ্য ফোর্স সাউথ পোলটা মুভ করবে কার দিকে, নর্থ পোলের দিকে। আবার এই সাউথ পোল নর্থ পোলকে রিঅ্যাকশন দেবে, সেটাও কিন্তু কোন দিকে হবে, দেখো সাউথ নর্থকে অ্যাট্রাক্ট করবে, তাহলে সেটাকে বলছে রিঅ্যাকশন। নর্থ পোল সাউথ পোলকে যখন অ্যাট্রাক্ট করছে সেটাকে বলছি অ্যাকশন। আবার সাউথ পোল যে নর্থ পোলকে অ্যাট্রাক্ট করছে সেটাকে বলছে রিঅ্যাকশন। তাহলে অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। তাহলে আকর্ষণ বলো কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ। এবং আমরা কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে আকর্ষণ বলবো, মনে রাখবে যখন দেখা যাবে দুটো বস্তু অ্যাকশন এবং রিঅ্যাকশনের জন্য কাছাকাছি চলে আসছে, যখন দুটো বস্তু ডিউ টু অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন একে অপরের কাছাকাছি আসবে, অর্থাৎ ওদের মধ্যে যে ব্যবধানটা, সেই ব্যবধান বা সেপারেশন যখন কমতে থাকবে, তখন তুমি বলবে অ্যাকশন। ডিউ টু অ্যাকশন দুটো বস্তুর মধ্যে সেপারেশন সবসময় ডিক্রিজ করবে। যেমন দেখো এই যে নর্থ পোল আর এই যে সাউথ পোল, এদের মধ্যে সেপারেশন কি হবে, কমবে ডিউ টু অ্যাট্রাকশন। বা ধরো তুমি যদি এরকম করো, এটা একটা নর্থ পোল আছে আর এটা একটা লোহার রড আছে, এটা একটা আয়রন রড, এটা আয়রন রড, এটা নর্থ পোল। তো নর্থ পোল এই আয়রন রডকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, এটা হচ্ছে অ্যাকশন। ঠিক একই সাথে লোহা এই নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে, এটা হবে রিঅ্যাকশন। এবং ডিউ টু অ্যাকশন রিঅ্যাকশন সেপারেশন বিটুইন নর্থ পোল এন্ড দ্য আয়রন রড ডিক্রিজেস। সেই জন্য এই অ্যাকশন রিঅ্যাকশনকে এখানে বলছি আমরা, এই অ্যাকশন রিঅ্যাকশনকে বলছি অ্যাকশন, অ্যাট্রাকশন। এই অ্যাকশন রিঅ্যাকশনকে বলছি আমরা আকর্ষণ বা অ্যাট্রাকশন। তাহলে when due to action and reaction separation between two bodies decreases, then action and reaction is called attraction. আকর্ষণ বিকর্ষণ বলের জন্য যখন দুটো বস্তুর মধ্যে ব্যবধান ডিক্রিজ করবে, কমে যাবে, তখন সেই আকর্ষণ বিকর্ষণ বলকে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা বলবো, সেই অ্যাকশন রিঅ্যাকশন মানে ক্রিয়া প্রতিক্রিয়া বলকে আমরা বলবো আকর্ষণ। তাহলে তুমি সেটা মনে রাখবে কিন্তু সবসময় এটা, যে কোনটাকে আমরা অ্যাট্রাকশন বলবো। তাই ক্রিয়া প্রতিক্রিয়া বলের প্রভাবে যখন দুটো বস্তুর মধ্যে ব্যবধান হ্রাস পাবে, তখন সেই ক্রিয়া প্রতিক্রিয়া বলকে বলা হয় আকর্ষণ। যেটা আমরা ম্যাগনেটের ক্ষেত্রে দেখছি, ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল ডিউ টু অ্যাকশন রিঅ্যাকশন সেপারেশন বিটুইন টু পোল ডিক্রিজেস, so this action reaction is called attraction. ঠিক একই রকম ভাবে বিকর্ষণ হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আকর্ষণ হলো, এটা হচ্ছে আকর্ষণ, এটা আমরা করলাম। ঠিক আছে, একই রকম ভাবে বিকর্ষণ হয়, বিকর্ষণ মানে রিপালসিভ ফোর্স, রিপালশন। বিকর্ষণকে আমরা ইংরেজিতে বলি রিপালশন। বিকর্ষণ বলকে বলা হয় রিপালসিভ ফোর্স, আর বিকর্ষণকে ইংরেজিতে বলা হয় রিপালশন। সেটা কিরকম, ধরো আমার কাছে দুটো ম্যাগনেট আছে, দুটোই নর্থ পোল। ধরো দুটো নর্থ পোল আছে, দুটো ম্যাগনেট, দুটোই নর্থ পোল। এবারে দুটো নর্থ পোলকে যদি তুমি কাছাকাছি আনার চেষ্টা করো, মানে তুমি যদি চাও যে আমি দুটো নর্থ পোলকে একে অপরের সাথে স্পর্শ করব, টাচ করব, দেখবে জীবনে পসিবল না। তুমি কোনোদিনও দুটো ম্যাগনেটের উত্তর মেরুকে একে অপরের সাথে টাচ করতে পারবে না। কারণ কি, তুমি যখনই দুটো মেরুকে কাছাকাছি আনবে, এই নর্থ পোলটা অর্থাৎ বাঁ দিকে যে নর্থ পোল আছে, সে ডান দিকের নর্থ পোলকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা অ্যাকশন। এই ফোর্সটা কোন দিকে হচ্ছে, দেখো এই নর্থ পোল, এই নর্থ পোলকে যে ফোর্স দিচ্ছে অ্যাকশন, সেটা ডান দিকে। তাহলে এই নর্থ পোলটা কোন দিকে সরে যাবে, টুয়ার্ডস রাইট। এবং এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে এই যে নর্থ পোলটা দেখছো, এও কিন্তু সমান একটা অপোজিট রিঅ্যাকশন দেবে এই নর্থ পোলের উপর। তাহলে এটা হবে রিঅ্যাকশন। তাহলে এই যে অ্যাকশনটা পাচ্ছি, দেখো অ্যাকশনটা কোন দিকে কাজ করছে, টুয়ার্ডস রাইট। তাহলে এই নর্থ পোলটা কোন দিকে মুভ করবে, ডান দিকে। আর রিঅ্যাকশন কাজ করছে কোথায়, টুয়ার্ডস লেফট। তাহলে এই নর্থ পোল কোন দিকে মুভ করবে, বাঁ দিকে। তাহলে দুটো পোল, একটা ডান দিক সরে যাচ্ছে, একটা বাঁ দিক। তাহলে কি হবে, এদের মধ্যে যে ব্যবধান, যে সেপারেশন, সেটা ইনক্রিজ করবে।
তাহলে যখন অ্যাকশন এবং রিয়াকশনের জন্য দুটো ম্যাগনেটিক পোলের মধ্যে সেপারেশনটা ইনক্রিজ করছে, তখন সেই অ্যাকশন রিয়াকশন ফোর্সকে আমরা বলছি বিকর্ষণ বল বা রিপালসিভ ফোর্স। তাহলে রিপালশনের জন্য যে অ্যাকশন রিয়াকশন আমরা পাবো, সেই অ্যাকশন রিয়াকশনের ফলে দুটো বস্তু অলওয়েজ একে অপরের থেকে দূরে সরে যাবে, অলওয়েজ একে অপরের থেকে দূরে সরবে, তখন আমরা অ্যাকশন রিয়াকশনটাকে বলবো রিপালশন। তাহলে আকর্ষণ বিকর্ষণ দুক্ষেত্রে আলটিমেটলি যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাকশন আর রিয়াকশন। আকর্ষণের ক্ষেত্রে অ্যাকশন রিয়াকশনের জন্য দুটো বস্তুর মধ্যে ব্যবধান কমছে, আর বিকর্ষণের জন্য যখন বিকর্ষণ হচ্ছে তখন ডিউ টু অ্যাকশন আর রিয়াকশন দুটো বস্তুর মধ্যে ব্যবধান বেড়ে যাচ্ছে। দেখো তাহলে আমরা তাহলে আকর্ষণ বিকর্ষণ, তাহলে বোঝা গেল যে আকর্ষণ বিকর্ষণ হচ্ছে আলটিমেটলি অ্যাকশন এবং রিয়াকশন, আলটিমেট ক্রিয়াবল আর প্রতিক্রিয়া বল। শুধু নেচারটা খেয়াল রাখবে যে ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্য যখন দুটো বস্তুর মধ্যে ব্যবধান কমবে তখন সেটা হচ্ছে অ্যাকশন, আর ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্য দুটো বস্তুর মধ্যে যখন ব্যবধান বেড়ে যাচ্ছে তখন সেটাকে বলছি বিকর্ষণ। তাই ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্য দুটো বস্তুর মধ্যে ব্যবধান কমলে সেটা হচ্ছে আকর্ষণ, আর ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্য দুটো বস্তুর মধ্যে ব্যবধান যদি বেড়ে যায় তাহলে সেটা বিকর্ষণ। তাহলে একদম সিম্পল এই কনসেপ্টটা আমরা খেয়াল রাখবো যে when separation between two body decreases due to action and reaction, then it is called attraction. When separation between two body increases due to action and reaction, then it is called repulsion. তো এরকমই ক্রিয়া প্রতিক্রিয়া বল আরো একটা হতে পারে, সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ বল কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটা উদাহরণ হতে পারে। ফ্রিকশনাল ফোর্স, সেটা কি? দেখো ফ্রিকশনাল ফোর্স হচ্ছে, ধরো একটা টেবিল আছে, এটা একটা টেবিল, এই টেবিলের উপরে আমি একটা কোনো বস্তু রাখলাম, ধরো একটা ব্লক, একটা কোনো আয়তাকার ব্লক আমি এই টেবিলের উপর রেখেছি। তাহলে এবার এই ব্লকটাকে যদি আমরা এই টেবিলের উপর গতিশীল করি, এই ব্লকটাকে যদি আমরা এই টেবিলের উপর গতিশীল করি, ধরো এইদিকে মুভ করাচ্ছি, এইদিকে মুভ করাচ্ছি, দড়ি দিয়ে বেঁধে ব্লকটাকে টানছো, তাহলে ব্লকটা গতিশীল হবে। তাহলে ব্লকটাকে যদি আমরা গতিশীল করি, কিন্তু ব্লক মুভস টুয়ার্ডস লেফট, যদি ব্লকটা বাঁদিকে গতিশীল হয়, তাহলে এই যে কন্টাক্ট সারফেস যেখানে তোমার ব্লকটা টেবিলকে স্পর্শ করেছে, সেই কন্টাক্ট সারফেসে দুটো তল যেখানে একে অপরকে স্পর্শ করবে, ব্লক এবং টেবিল যেখানে একে অপরকে টাচ করছে, সেই স্পর্শতল বরাবর কাজ করে ঘর্ষণ বল। যে দুটো বস্তুর দুটো তল যখন একে অপরকে স্পর্শ করে, when two surface of two different body in touch with each other, then at the contact surface we get frictional force. এবার কখন তুমি ফ্রিকশন পাবে? যখন একটা বস্তু আরেকটা বস্তুর সাপেক্ষে গতিশীল হবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে। একটি বস্তু আরেকটি বস্তুর সংস্পর্শে থেকে যখন গতিশীল হবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে, সেইখানে আমরা পাবো ঘর্ষণ বল। when a body moves or tends to move on other body, then at the contact surface we get frictional force. তাহলে এখানে এই যে ব্লকটা দেখতে পাচ্ছ, এই কালো রঙের শেড দিয়ে দিলাম, এই এ ব্লকটা যখন মুভ করছে এই টেবিলের ওপর, তাহলে এই ব্লকটাকে যখনই আমি গতিশীল করলাম, তাহলে তার গতির বিপরীত দিকে, যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে এই কন্টাক্ট সারফেসে থাকবে ফ্রিকশন। এই হলো ফ্রিকশন, এটা হচ্ছে অ্যাকশন। এবার এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে এ ব্লকের তলদেশে ফ্রিকশনটা কোন দিকে কাজ করছে? ডান দিকে। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে টেবিলের উপরেও কিন্তু একটা ফ্রিকশন আসবে। টেবিলের উপরে যে ফ্রিকশনটা কাজ করবে সেটা হবে বাঁ দিকে, টেবিলের উপরে ফ্রিকশনটা হবে বাঁ দিকে। এই ফ্রিকশনটাকে যদি আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে রিপ্রেজেন্ট করছি এফ ড্যাশ দিয়ে, এটাও কিন্তু ফ্রিকশন। এবং মনে রাখতে হবে এই যে দুটো ফ্রিকশন এরা মান কিন্তু
সমান F ইকুয়াল টু F ড্যাশ, কিন্তু এরা পরস্পর বিপরীতমুখী। তাহলে এ ব্লকটাকে যখন গতিশীল করলাম, এ ব্লক যে ডিরেকশনে গতিশীল হচ্ছে তার বিপরীত দিকে কাজ করছে ফ্রিকশন। কার উপর? এ ব্লকের উপর। এটা হচ্ছে অ্যাকশন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে টেবিলের উপরেও ফ্রিকশনাল ফোর্স হবে, দুটো তলেই ফ্রিকশন হবে। এ ব্লকের বটম সারফেসে আর টেবিলের আপার সারফেস, এই দুটো সারফেস একে অপরকে টাচ করেছে। যে দুটো সারফেস একে অপরকে টাচ করবে সেই দুটোতেই ফ্রিকশন থাকবে। শুধু কনসেপ্টটা হচ্ছে ডিরেকশন, যে এ ব্লকটা যখন মুভ করছে টুয়ার্ডস লেফট, তাহলে এ ব্লকের বটম সারফেসে যে ফ্রিকশন সেটা হবে টুয়ার্ডস রাইট। এটা হচ্ছে অ্যাকশন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে প্রতিক্রিয়া বলটা যেটা পাবো সেটা হবে টেবিলের উপরে, সেটা হবে ক্রিয়া বলের বিপরীত দিকে। তাহলে এই যে ফ্রিকশনটা আছে ডান দিকে এ ব্লকের উপর, টেবিলের উপর ফ্রিকশনটা হবে বাঁ দিকে। কিন্তু দুটো ফ্রিকশনাল ফোর্সের ম্যাগনিটিউড সেম, শুধু ডিরেকশন অপোজিট টু ইচ আদার। তাহলে যখনই দুটো বস্তু একে অপরকে স্পর্শ করবে সেই স্পর্শতল বরাবর, যখনই দুটি বস্তু একে অপরকে স্পর্শ করবে সেই স্পর্শতল বরাবর আমরা অবশ্যই ঘর্ষণ বল পাবো। এবং ঘর্ষণ বল কিন্তু দুটো তলেই কাজ করবে, কিন্তু দুটো তলে যে ঘর্ষণ বলটা আসবে কন্টাক্ট সারফেসে তারা পরস্পর বিপরীত দিকে হবে। যেমন ধরো আমি এই যে দুটো হাত একে অপরের সংস্পর্শে রেখে যদি হাত দুটোকে গতিশীল করি তাহলে এখানে কিন্তু ঘর্ষণ হচ্ছে এবং ফ্রিকশন কাজ করছে বলে দেখবে আমাদের হাতটা ধীরে ধীরে গরম হচ্ছে। তুমি হাত ঘষলে হাত গরম হয় কেন? ডিউ টু ফ্রিকশন। তাহলে এই যে দুটো হাত আমি ঘষছি তাহলে প্রত্যেকটা হাতেই কিন্তু ফ্রিকশনাল ফোর্স আছে, কিন্তু একটা হাতে ফ্রিকশনটা ডাউনওয়ার্ড আর একটা হাতে তখন আপওয়ার্ড, শুধু ডিরেকশনটা অপোজিট। তাহলে কন্টাক্ট সারফেসে সবসময় ঘর্ষণ বল কাজ করবে, কিন্তু দুটো কন্টাক্ট সারফেসে ঘর্ষণ বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে এগুলো হচ্ছে সবই ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ। বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাকশন রিঅ্যাকশনকে বিভিন্ন নাম দিয়ে থাকি। কোথাও বললাম থ্রাস্ট, কোথাও বললাম কলিশন, কোথাও বললাম অ্যাট্রাকশন, কোথাও রিপালশন, কোথাও বলছি সংঘর্ষ, কখনো পুশ পুল, কোথাও ধাক্কা ঠেলা, বিভিন্ন নাম আমরা বলছি, কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু অ্যাকশন আর রিঅ্যাকশন। তাহলে অ্যাকশন রিঅ্যাকশনকে আমরা বিভিন্নভাবে নাম দিয়ে থাকি বিভিন্ন ক্ষেত্রে। এবার এখানে একটা জিনিস দেখো, এই যে ফোর্স অ্যাকশন এবং রিঅ্যাকশন, এই ফোর্সকে আমরা দুই ভাগে ভাগ করি। অ্যাকশন রিঅ্যাকশন দু রকমের হতে পারে। একটাকে বলি আমরা স্পর্শজনিত বল কন্ট্যাক্ট ফোর্স, আরেকটাকে বলি আমরা ফিল্ড ফোর্স বা ক্ষেত্রজনিত বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল দুই ধরনের হয়, একটা স্পর্শজনিত ক্রিয়া প্রতিক্রিয়া বল, একটা ক্ষেত্রজনিত ক্রিয়া প্রতিক্রিয়া বল। স্পর্শজনিত মানে কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কারা? যেমন ধরো এই যে বললাম ফ্রিকশন, দুটো বস্তুর মধ্যে যখন ফ্রিকশন হবে তখন দুটো বস্তু একে অপরকে টাচ করবে। তাহলে দুটো বস্তু একে অপরকে স্পর্শ করার পর যে অ্যাকশন বা রিঅ্যাকশনটা প্রয়োগ করছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। যেমন ধরো তুমি ক্রিকেট খেলছো, তুমি ব্যাট দিয়ে ক্রিকেট বলকে মারলে, তাহলে ব্যাট দিয়ে যখন বলটাকে হিট করলে তাহলে এখানে ব্যাট আর বল একে অপরকে কি করলো? টাচ করলো। তাহলে এখানে যে অ্যাকশন আর রিঅ্যাকশন আমরা পাবো এটাকে বলবো আমরা কন্ট্যাক্ট ফোর্স। তুমি টেবিল টেনিস খেলছো, তো টেবিল টেনিসের ব্যাট টেবিল টেনিস বলকে হিট করছে, তো ব্যাট আর বল টাচ করছে, তাহলে এখানে যে অ্যাকশন রিঅ্যাকশন হলো এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। তাহলে যখনই দেখা যাবে অ্যাকশন আর রিঅ্যাকশন দুটো বস্তুর মধ্যে কাজ করছে এবং সেই দুটো বস্তু একে অপরকে টাচ করছে, তাহলে সেখানে বলবো আমি সেগুলোকে কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শজনিত বল। কিন্তু এমনও অ্যাকশন রিঅ্যাকশন হয় যেখানে দুটো বস্তু একে অপরকে টাচ করে না। যখন দুটো বস্তু একে অপরকে স্পর্শ না করে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে পারে, তখন সেখানে সেই ক্রিয়া প্রতিক্রিয়া বলকে, সেই অ্যাকশন রিঅ্যাকশনকে আমরা বলবো ফিল্ড ফোর্স, ক্ষেত্রজনিত বল। টাচ না করে, যেমন ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তোমরা পড়েছো সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, মহাকর্ষীয় বলে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে,
একটা নির্দিষ্ট কক্ষপথে, একটা অরবিটে, সেখানে সূর্য পৃথিবীকে কি করছে, অ্যাট্রাক্ট করছে বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে এটা হচ্ছে অ্যাকশন। তাহলে পৃথিবীও কিন্তু সূর্যকে আকর্ষণ করছে সেই সমান গ্র্যাভিটেশনাল ফোর্সে, সেটা হচ্ছে রিয়াকশন। কিন্তু এখানে সূর্যের আর পৃথিবীর মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, সূর্য কখনোই পৃথিবীকে টাচ করে না বা পৃথিবীও সূর্যকে টাচ করে না। তাহলে এখানে কিন্তু একটা অ্যাকশন রিয়াকশন হচ্ছে, এবং এই অ্যাকশন রিয়াকশনটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষীয় বল। সূর্য পৃথিবীকে মহাকর্ষীয় বলে আকর্ষণ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সে অ্যাট্রাক্ট করছে। অ্যাট দ্য সেম টাইম আর্থ অলসো অ্যাট্রাক্ট সান উইথ দ্য সেম গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু এখানে সূর্যের সাথে পৃথিবীর কোনো কন্ট্যাক্ট নেই, ফলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ, এটাকে বলবো আমরা ফিল্ড ফোর্স। এটাকে বলবো ফিল্ড ফোর্স। দিস ইজ ফিল্ড ফোর্স, ক্ষেত্রজনিত বল, যেহেতু এখানে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। ঠিক একই রকম তুমি দেখো কেমিস্ট্রিতে পড়েছো অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার তোমরা পড়েছো যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে। একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, সেখানে নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে বাই কুলম্বস ফোর্স। তাহলে নিউক্লিয়াস প্লাস চার্জ, ইলেকট্রন মাইনাস চার্জ, এদের মধ্যে একটা অ্যাকশন রিয়াকশন থাকে। এই অ্যাকশন রিয়াকশনটার নাম হচ্ছে এখানে কুলম্বস ফোর্স, কুলম্বের বল। তাহলে এই যে অ্যাকশন রিয়াকশন, কুলম্বস ফোর্স কাজ করছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের, কিন্তু কখনোই ইলেকট্রন নিউক্লিয়াসকে টাচ করে না, ইলেকট্রন কখনোই কিন্তু নিউক্লিয়াসের সাথে সংস্পর্শে আসে না। তাহলে এই যে কুলম্বস ফোর্স বিটুইন টু চার্জ, ইট ইজ অলসো অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, কিন্তু এটাকে বলবো আমরা ফিল্ড ফোর্স, কারণ এখানে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের কোনো সংস্পর্শ হয় না। তাহলে কুলম্বস ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলো সবই হচ্ছে ফিল্ড ফোর্সের উদাহরণ। এরা সবাই কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া, অ্যাকশন এবং রিয়াকশন। কিন্তু এখানে দুটো বস্তু যাদের মধ্যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স বা কুলম্বস ফোর্স কাজ করছে, এরা কখনোই একে অপরকে টাচ করে না, কন্ট্যাক্ট না করেও আমরা এই ফোর্সগুলো অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য আমরা এই ফোর্সগুলোকে বলছি ফিল্ড ফোর্স। তাহলে এটা একটা ক্লাসিফিকেশন হতে পারে যে আমরা অ্যাকশন রিয়াকশনকে দুভাগে ভাগ করতে পারি, একটা কন্ট্যাক্ট ফোর্স আর একটা হচ্ছে ফিল্ড ফোর্স। তাহলে এই হচ্ছে বিভিন্ন প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়া বল এবং তার উদাহরণগুলো আমরা আলোচনা করলাম। দেখো এবার দেখো আমরা এই নিউটনের যে থার্ড ল অর্থাৎ অ্যাকশন রিয়াকশন, এই অ্যাকশন রিয়াকশনকে ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার গতিকে ব্যাখ্যা করতে পারি। We can explain different type of motion by the help of action and reaction. তো কিরকম ভাবে আমরা এক্সপ্লেন করি, দুই একটা মোশনকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো আমরা ওয়াকিং অফ হিউম্যান, আমরা প্রত্যেকটা মানুষ হাঁটতে পারি, প্রত্যেকটা মানুষ দৌড়তে পারি। তা আমাদের হাঁটা চলা বা দৌড়ানো, এই যে প্রসেসটা বা এই যে গতিটা, হাঁটছি একটা লোক মানে গতিশীল, একটা লোক দৌড়চ্ছে মানে সে গতিশীল। তাহলে এই গতিটা কিভাবে তৈরি হচ্ছে? একটা লোক যখন হেঁটে চলে তার গতি কিভাবে সৃষ্টি হয়, অ্যাকচুয়ালি তুমি যদি ব্যাখ্যা করো তাহলে দেখবে পেছনে রয়েছে অ্যাকশন এবং রিয়াকশন। তো যে কোনো পশু পাখি জন্তু জানোয়ার যখন হাঁটছে, ঘোড়া হাঁটছে, গাধা হাঁটছে, গরু হাঁটছে, মানুষ হাঁটছে, যে কোনো পশু পাখি যখন ছোটাছুটি করছে, দৌড়দৌড়ি করছে, তাতে সাহায্য করছে কে? তাদের পা। তুমি আজকে ঘোড়ার দিকে লক্ষ্য করো কিংবা মানুষের দিকে লক্ষ্য করো কিংবা যে কোনো পশুর দিকে তাকাও, তারা যখন হাঁটে দেখবে তাদের পা হাঁটুর কাছ থেকে ভেঙে যায়। আমরা যখন হাঁটি আমাদের পাটা কি সোজা থাকে? নিশ্চয়ই না, পাটা বেন্ড হয়ে যায়। কোথা থেকে? আমাদের হাঁটুর কাছ থেকে পাটা ভাঁজ হয়। তাহলে হাঁটার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? ধরো এই যদি আমাদের পা হয়, এটা যদি আমাদের পায়ের স্ট্রাকচারটা হয়, তো এই হচ্ছে তোমার পা, এই গ্রাউন্ড লাইন। তাহলে আমরা যখন হাঁটছি আমাদের পাটা হাঁটুর কাছ থেকে বেন্ড হয়ে যায়। যখনই আমরা হাঁটবো আমাদের পা হাঁটুর কাছ থেকে ভাঁজ হয়ে যাবে। তাহলে এই হাঁটুর কাছ থেকে যখন পাটা ভাঁজ হচ্ছে, আমরা হাঁটার সময় পা দিয়ে মাটিতে কি করছি? একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে অ্যাকশন। তাহলে আমাদের পা দিয়ে মাটিতে যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি সেটা যখন ডায়াগোনালি আসছে, কোনাকুনি, এটা হচ্ছে ফোর্স, এটাকে আমরা বলবো অ্যাকশন।
তাহলে যে কোনো মানুষ বা পশু যখন হাঁটছে তার পাটা হাঁটুর কাছ থেকে ভাঁজ হয়ে যাচ্ছে, ফলে পা দিয়ে মাটিতে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে অ্যাকশন, ক্রিয়া বল। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে অ্যাকশনটা পাচ্ছ তুমি অবলিকুইলি, তির্যকভাবে অ্যাকশনটা কাজ করছে, তাহলে রিঅ্যাকশনটাও কিন্তু হবে তির্যকভাবে। এই হলো রিঅ্যাকশন। অ্যাকশন যে রেখা বরাবর আছে, রিঅ্যাকশনও ঠিক সেই রেখা বরাবর যাবে। তাহলে অ্যাকশন আমি পেলাম তার রিঅ্যাকশন আর। এবার এই রিঅ্যাকশনটা দুটো উপাংশে বিভাজিত হবে, যেহেতু এটা কোণাকুণি আছে, রিঅ্যাকশনটা দুটো উপাংশে বিভাজিত হবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই ভার্টিক্যাল কম্পোনেন্ট উলম্ব উপাংশ যে হাঁটছে তার ওজনকে প্রশমিত করবে, উলম্ব উপাংশ যে হাঁটছে তার ওজনকে প্রশমিত করবে, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা ওই ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আমরা যে হাঁটলে বা দৌড়লে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা এগোচ্ছি কার জন্য? ডিউ টু দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার ওজনকে প্রশমিত করছে, আমার ওয়েটকে ব্যালেন্স করছে। তাহলে এটা হচ্ছে আমাদের হাঁটার মেকানিজম, যে পা দিয়ে আমরা তির্যকভাবে একটা বল প্রয়োগ করছি এবং ভূপৃষ্ঠ তার সমান একটা তির্যক প্রতিক্রিয়া দিচ্ছে। এই ডায়াগোনালি যে আমাদের প্রতিক্রিয়া বলটা আসছে, এটা দুটো উপাংশে ভেঙে যাচ্ছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল। হরাইজন্টাল কম্পোনেন্ট আমাকে এগোতে সাহায্য করছে। ঠিক একইভাবে দেখো, আমরা বলি, আমি তোমাদের এইমাত্র একটা কথা বলেছি যে একটা সিঙ্গেল সিস্টেম যখন হয় সেখানে অ্যাকশন এবং রিঅ্যাকশন পরস্পরকে প্রশমিত করে। তো সেখান থেকে একটা কোশ্চেন করতে পারে তোমার, যে ধরো ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি কি একটা গাড়ি, তার সাথে ঘোড়াটাকে বেঁধে দিয়েছে, ঘোড়া ছুটছে, গাড়িও এগোচ্ছে, ঘোড়া থেমে গেলে গাড়ি থেমে যাবে। তাহলে ঘোড়ার গাড়ির ক্ষেত্রে ঘোড়া এবং গাড়ি এটা তো একটা সিঙ্গেল সিস্টেম। ঘোড়ার গাড়ির ক্ষেত্রে ঘোড়া এবং গাড়ি এটা একটা সিঙ্গেল সিস্টেম। তাহলে ঘোড়া গাড়িকে টানছে, ঘোড়া গাড়িকে টানছে, এটা অ্যাকশন। তাহলে গাড়িও ঘোড়াকে কি করবে? সমান এবং বিপরীতমুখী একটা রিঅ্যাকশন দেবে, একটা প্রতিক্রিয়া বল দেবে। এবং যেহেতু এখানে ঘোড়া এবং গাড়ি একটা সিঙ্গেল সিস্টেম, তাহলে অ্যাকশন রিঅ্যাকশন অবশ্যই ব্যালেন্স হবে। তাহলে ঘোড়া যখন গাড়িকে টানে অ্যাকশন, গাড়ি ঘোড়াকে পাল্টা কি দেয়? রিঅ্যাকশন। তাহলে অ্যাকশন রিঅ্যাকশন ব্যালেন্স ইচ আদার। তাহলে প্রশ্ন হচ্ছে গাড়িটা চলে কিভাবে? তাহলে ঘোড়ার গাড়ি এগোচ্ছে কিভাবে? তাহলে ঘোড়ার গাড়ি এগোনোর জন্য অ্যাকশন রিঅ্যাকশন দায়ী নয়। ক্রিয়া প্রতিক্রিয়া বলের দ্বারা ঘোড়ার গাড়ি কিন্তু এগোচ্ছে না, কারণ ঘোড়া গাড়িকে টানছে, এটা অ্যাকশন। গাড়িও ঘোড়াকে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেবে, অ্যাকশন রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেল। তাহলে গাড়ি এগোচ্ছে কিভাবে? গাড়ি এগোনোর জন্য যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে ঘোড়ার পা। ঘোড়া যখন গাড়িটাকে টানে, ঠিক ঘোড়া কি করে? তার পা দিয়ে মাটিতে এরকম তির্যকভাবে বল প্রয়োগ করে। ঘোড়ার পাটা দেখবে হাঁটুর কাছ থেকে ভেঙে যায়, হাঁটুর কাছ থেকে পাটা ভাঁজ হয়ে যায়। যেই হাঁটুর কাছে পাটা ভাঁজ হয়ে যায়, ঘোড়া কি করছে? পা দিয়ে মাটিতে ঠিক একইভাবে একটা ফোর্স দিচ্ছে, এরকম অবলিকুইলি ফোর্স, তির্যকভাবে একটা বল প্রয়োগ করছে ঘোড়া পা দিয়ে মাটিতে। তাহলে মাটি বা গ্রাউন্ড সে কি করছে? সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া দিচ্ছে, এবং এই প্রতিক্রিয়া বলটা দুটো কম্পোনেন্টে ভেঙে যাচ্ছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল। ভার্টিক্যাল কম্পোনেন্ট কি করছে? ঘোড়ার গাড়ির যে ওজন, ঘোড়ার গাড়ির যে ওজন তাকে ব্যালেন্স করছে, আর হরাইজন্টাল কম্পোনেন্ট তোমার ঘোড়ার গাড়িকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আসল হচ্ছে ঘোড়ার পা। ঘোড়ার গাড়িকে এগোনোর জন্য ঘোড়া পা দিয়ে মাটিতে তির্যকভাবে যে বল প্রয়োগ করছে, তার যে রিঅ্যাকশন আসছে, সেই রিঅ্যাকশনটা দুটো কম্পোনেন্টে ভেঙে যাচ্ছে, সেখান থেকে ঘোড়ার গাড়ি এগোতে সক্ষম হচ্ছে। ঠিক একই রকম ভাবে দেখো, আমরা এখানে আরেকটা গতিকে বিশ্লেষণ করতে পারি, সেটা হচ্ছে ধরো একটা পায়রা বা যে কোনো একটা পাখি তোমার বাড়ির ছাদে বসে আছে। তুমি ছাদে উঠে দেখলে একটা পায়রা বসে আছে, তুমি সঙ্গে সঙ্গে একটা ঢিল মারলে, যে ঢিল মারলে পায়রাটা উড়ে গেল। তাহলে একটা পাখি বসেছিল, তুমি যেই একটা ঢিল মারলে পাখিটা উড়ে গেল। তাহলে পাখি উড়ে গেল কিভাবে? এই পাখি উড়ে যাওয়ার পেছনেও কিন্তু কাজ করছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, অ্যাকশন এবং রিঅ্যাকশন। একটা পাখি যখন বসা অবস্থা থেকে উড়ে যায়,
তখন পাখি কি করে, তার ডানাটাকে সঞ্চালিত করে, এরকম ভাবে ডানা নাড়ায়। তো পাখি যখন তার ডানাটাকে সঞ্চালিত করছে, ডানাটাকে যখন নাড়াচ্ছে, তখন সেই পাখির যে উইংস, যে ডানাগুলো আছে, তারা কি করছে, এয়ারের ওপর, বায়ুর ওপরে একটা তির্যক ভাবে ডায়াগোনালি একটা ফোর্স দিচ্ছে, ডায়াগোনালি একটা ফোর্স দিচ্ছে। এটা হচ্ছে অ্যাকশন। তাহলে ধরো এইখানে একটা পাখি রয়েছে, পাখি যখন তার ডানাটা নাড়বে তখন কি করবে, এরকম ভাবে দুটো ফোর্স দেবে, এই একটা ফোর্স আর এই কোনাকুনি একটা ফোর্স আসবে, দুটো ফোর্স আসবে দুটো ডানার জন্য। বাঁ দিকের ডানার জন্য একটা ফোর্স, আর ডান দিকের ডানার জন্য একটা ফোর্স, দুটো ফোর্স আসলো। কোথায় পড়লো ফোর্সটা? এয়ারের ওপর, বায়ুর মধ্যে, বায়ুমণ্ডলে, বায়ুতে ফোর্সটা পড়লো। তাহলে এয়ার কি করলো, তার এবার একটা রিয়াকশন দিল। তাহলে এই যে এফ ফোর্স, তার রিয়াকশন ধরো আর, আর এই এফ ফোর্সের রিয়াকশন আর। এবার এই দুটো রিয়াকশনের দেখো, যদি আমি রেজাল্টেন্ট বার করি প্যারালেলোগ্রাম ল অনুযায়ী, তাহলে আমরা রেজাল্টেন্টটা কি পাচ্ছি? রেজাল্টেন্টটা দেখো আমরা পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য প্যারালেলোগ্রাম ল ভার্টিক্যালি আপওয়ার্ড। এই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্সটা ভার্টিক্যালি আপওয়ার্ড, তাই পাখি উপর দিকে উঠতে পারছে। তার জন্য ডিউ টু রেজাল্টেন্ট ফোর্স অ্যালং ওসি। তাই পাখি যখন উঠতে শুরু করলো তখন পাখি তার ডানা সঞ্চালিত করছে। তো যখনই সে ডানাটা নাড়াচ্ছে, ডানার সাহায্যে দুটো ফোর্স আসছে, একটা অ্যালং ওএ, একটা অ্যালং ওবি। এই দুটো ফোর্স, এরা হচ্ছে অ্যাকশন। এদের আমি কি পাচ্ছি? রিয়াকশন। এই রিয়াকশন গুলো যখন রেজাল্টেন্ট ফোর্স তৈরি হচ্ছে, সেই রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আপওয়ার্ড। ফলে পাখি এবার ডিউ টু রেজাল্টেন্ট ফোর্স উপরে উঠে যাচ্ছে। তো এইভাবে আমরা বিভিন্ন প্রকার মোশনকে, বিভিন্ন প্রকারের গতিকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এগুলো ছোট ছোট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, যে এরকম ভাবে এই মোশনগুলোকে তুমি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য মোশন অফ বার্ড, এক্সপ্লেইন দ্য ওয়াকিং অফ হিউম্যান, এরকম কোশ্চেন করবে। যে পাখির আকাশে ওড়া ব্যাখ্যা করো, বা ঘোড়ার গাড়ি কিভাবে টানে এটা ব্যাখ্যা করো, কিংবা মানুষ কিভাবে হাঁটছে সেটা ব্যাখ্যা করো। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়া বল এবং ক্রিয়া প্রতিক্রিয়া বলের সাহায্যে বিভিন্ন প্রকার গতির ব্যাখ্যা। ফোর্স, দ্য কমন ফোর্সেস অফ লজ অফ মোশন। তো অনেকগুলো কমন ফোর্স হয়, আমরা তার মধ্যে কয়েকটা এখন ডিসকাস করব, আবার বাকিগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। দেখো, তো কমন ফোর্স অফ লজ অফ মোশন, সবার প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েট। কমন ফোর্সের প্রথম ফোর্স হচ্ছে ওয়েট। ওয়েট মানে আমরা জানি যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন। কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন। এবং ওজন সবসময় লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে। ওয়েট অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তো যখনই তুমি কোনো বস্তু নিয়ে কাজ করবে লজ অফ মোশনে, সবসময় তোমাকে সেই বস্তুর ওয়েট বা ওজনকে কনসিডার করতে হবে। তোমাকে ধরো বলা হলো যে একটা টেবিলের উপরে একটা বস্তু আছে, তার মানে তোমায় বুঝে নিতে হবে টেবিলের উপরে যখন একটা বস্তুকে তুমি রাখছো, অর্থাৎ এই বস্তুর যে ওজন সেটা কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তো যখনই তোমায় বলছে যে টেবিলের উপরে একটি বস্তু রাখা হলো, তার মানে একদম চোখ বুঝে ওই বস্তুর ওজন তোমাকে নিচের দিকে ড্র করতে হবে, এমজি। এসব প্রশ্নে কোনোদিনও বলা থাকবে না, এগুলো তোমাকে নিজেকে করতে হবে। তো তুমি একটা অঙ্ক পেলে বলছে 10 কেজি ভরের একটা বস্তু কিংবা এম ভরের একটা বস্তুকে টেবিলের উপর রাখা হলো, তার মানে তুমি একটা টেবিল আঁকো, তার উপরে একটা বস্তু নাও, ওয়েট এমজি, এটা ড্র করে ফেলো। এটা অবশ্যই তোমার কাজে লাগবে, এটা ছাড়া অঙ্ক করাই যাবে না। সেই জন্য এই ফোর্সগুলোকে বলছি আমরা কমন ফোর্স। তাহলে যে কোনো বস্তুর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কমন ফোর্স হচ্ছে ওয়েট। বস্তু মানেই তার ওজন আছে। তাহলে আমি যদি একটা বস্তুকে টেবিলের ওপর রাখি, ওর ওয়েটটা কোথায় পড়বে? অন দ্য টেবিল। টেবিলের ওপরে ওজনটা কাজ করবে। আবার ধরো কোনো একটা বস্তুকে আমি একটা ইনক্লাইন প্লেনের ওপর রাখছি, একটা নততলের ওপর একটা বস্তু রাখলো, তাহলে ওই বস্তুর ওজন অবশ্যই কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তুমি যেখানেই বস্তুকে রাখো না কেন, সবসময় ওজনটা কাজ করবে উলম্বভাবে নিচের দিকে। সেটা তুমি বস্তুকে অনুভূমিক তলের ওপর রাখো
কিংবা তুমি কোনো বস্তুকে নততলের উপর রাখো, তাতে কিচ্ছু যায় আসে না, ওজন সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এবার নততলের ক্ষেত্রে কি হয়, ওজনটা যখনই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, আমরা এই ওজনকে ইন কেস অফ ইনক্লাইন্ড প্লেন নততলের ক্ষেত্রে দুটো উপাংশে বিভাজিত করব। একটা উপাংশ নেব নততল বরাবর, আরেকটা তার সাথে সমকোণে। এইসব কনসেপ্ট কিন্তু খেয়াল রাখবে যে ওজনকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙবো, একটা অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন, একটা পারপেন্ডিকুলার উইথ দ্য ইনক্লাইন্ড প্লেন। তাহলে অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন যে কম্পোনেন্টটা হবে সেটা হবে mg sin থিটা, আর এদিকেরটা হবে mg cos থিটা। এগুলো ভেক্টরে পড়েছিলেন যে এই কোণটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, তাহলে দুটো কম্পোনেন্ট mg cos থিটা mg sin থিটা। তাহলে এটা হচ্ছে একটা কমন ফোর্স ইন কেস অফ লস অফ মোশন ওয়েট। এবার লস অফ মোশনের আরেকটা কমন ফোর্স, সেটাকে বলি আমরা নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন, লম্ব প্রতিক্রিয়া, এটা হচ্ছে 2 নম্বর কমন ফোর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন হচ্ছে কি, যে ধরো কোনো একটি বস্তুকে একটা তলের উপর রাখা হলো, যে কোনো একটা বস্তুকে যখন আমরা কোনো একটা তলের উপর রাখবো, ওই তল ওই বস্তুর উপর লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, সেই প্রতিক্রিয়া বলকে বলা হয় লম্ব প্রতিক্রিয়া। when a body placed on a plane, when a body placed on a plane or on a surface, then that plane or the surface gives a normal reaction on the body. When a body placed on a plane or a surface, then that plane or surface gives a normal reaction on the body. Normal reaction কেন? Because the reaction acts on the body perpendicularly with respect to the surface. তুমি যে সারফেসের উপর বস্তুটাকে রাখছো সেই সারফেসের সাথে রিঅ্যাকশনটা পারপেন্ডিকুলারলি থাকবে, সেই জন্য বলছে নরমাল রিঅ্যাকশন। তাহলে কি হচ্ছে, ধরো এটা একটা হরাইজন্টাল প্লেন, একটা অনুভূমিক তল, তার উপর আমি একটা বস্তুকে রাখলাম। যেই বস্তুটাকে রাখলাম সঙ্গে সঙ্গে এই যে হরাইজন্টাল প্লেন এই কি করলো, পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনে একটা রিঅ্যাকশন অ্যাপ্লাই করলো। এটাই হচ্ছে নরমাল রিঅ্যাকশন, এম দিয়ে লেখা হয় নরমাল রিঅ্যাকশন। পারপেন্ডিকুলারলি কাজ করবে, কোন দিকে, উপরের দিকে। কার সাথে পারপেন্ডিকুলার, উইথ রেসপেক্ট টু দিস হরাইজন্টাল প্লেন। তাহলে যে তলের উপর আমরা বস্তুটাকে রাখছি সেই তল ওই বস্তুর উপর লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল দেবে, সেটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কি থাকবে, আগেই বলেছি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থাকবে ওজন, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে ওয়েট। ঠিক একই রকম ভাবে ধরো তুমি একটা ইনক্লাইন্ড প্লেন নিলে, একটা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন থিটা। এবারে ইনক্লাইন্ড প্লেনের উপরে আমি একটা বডিকে রেখে দিলাম, তাহলে কি করবে, এবার এই ইনক্লাইন্ড প্লেন পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা নরমাল রিঅ্যাকশন দেবে। তাহলে তলটা কেমন ভাবে আছে এটা কিন্তু কোনো কিছু ম্যাটার করে না। তুমি যে কোনো তলের উপর একটা বস্তুকে যখনই রাখলে, একটা বস্তু যখন একটা তলের সংস্পর্শে আসছে, সঙ্গে সঙ্গে ওই তল বস্তুর ওপর কি হবে, লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল দেবে। যে প্রতিক্রিয়াটা কাজ করবে সেটাই সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে, সেই জন্য বলছে নরমাল রিঅ্যাকশন। তাহলে এই হচ্ছে নরমাল রিঅ্যাকশন এন। এটা কে দিচ্ছে, ইনক্লাইন্ড প্লেন, তার সাথে পারপেন্ডিকুলার। এবারে নরমাল রিঅ্যাকশন যেটা এখানে আমি আমার কম্পোনেন্টে ভাঙতে পারবো। এই নরমাল রিঅ্যাকশনকে ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রে আমি আবার কম্পোনেন্টে স্প্লিট করতে পারবো। তাহলে এই কোণটা থিটা হবে, জিওমেট্রিক্যালি করবে, এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হয়, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে পরেরটা 90 মাইনাস থিটা, উপরেরটা থিটা। তাহলে কম্পোনেন্ট হবে n cos থিটা, এটা হবে n sin থিটা। আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে আগেও বলেছিলাম কি থাকবে, ওয়েট। তাহলে যে কোনো রকম প্রবলেম সলভ করতে গেলে এই দুটো ফোর্স, ওয়েট আর নরমাল রিঅ্যাকশন, অবশ্যই কাজে লাগবে। ওয়েটটা থাকবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড
আর যে সারফেসের ওপর বা যে প্লেনের ওপর বডিটাকে রাখবে সেই সারফেস বা প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে নর্মাল ডিরেকশন। এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কমন ফোর্স। যে কোনো রকম প্রবলেম সলভ করতে গেলে এই দুটো ফোর্সকে তোমাকে কনসিডার করতেই হবে। আমরা পরের দিন যখন বিভিন্ন প্রবলেম সলভিং টেকনিক নিয়ে আলোচনা করব তখন দেখবে আমরা সব জায়গায় এই দুটো ফোর্সকে ইউজ করব। নেক্সট হচ্ছে আরেকটি ফোর্স খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিউডো ফোর্স। সিউডো ফোর্স এটাকে আমরা বাংলায় বলি অলিক বল। এটা আরেকটা নামও আছে, এটা ইংরেজিতে আরেকটা নাম বলা যায় ফিকটিসিয়াস ফোর্স। ফিকটিসিয়াস ফোর্স বাংলায় বলে অলিক বল, ইংরেজিতে দুটো নাম চলে, একটা হচ্ছে সিউডো ফোর্স বা বলা যেতে পারে ফিকটিসিয়াস ফোর্স। ফিকটিসিয়াস ফোর্স। তো সিউডো ফোর্স নামটাই বেশি প্রচলিত, তাই জন্য আমি সিউডো ফোর্স লিখলাম। তো প্রথম কথা হচ্ছে সিউডো ফোর্স কিন্তু সব জায়গায় থাকে না। যেমন নর্মাল রিঅ্যাকশন আর ওয়েট এটা সব জায়গায় আছে, সিউডো ফোর্স সব জায়গায় থাকে না, এটা একটু ভালো করে খেয়াল করবে। তো সিউডো ফোর্সের কনসেপ্টটা কি দেখো, বলছে রেফারেন্স ফ্রেম। আমরা একমাত্রিক গতি করতে গিয়ে রেফারেন্স ফ্রেম পড়েছি, নির্দেশ তন্ত্র। সেখানে আমরা বহু রকম নির্দেশ তন্ত্র পড়েছি, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, পোলার রেফারেন্স ফ্রেম, স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম এসব পড়েছি। কিন্তু লস অফ মোশনে নিউটন রেফারেন্স ফ্রেমকে দুভাগে ভাগ করেছে। In laws of motion, according to Newton, there are two types of reference frame. One, inertial reference frame. বাংলায় বলে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। Inertial reference frame, বাংলায় জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। Number two, non-inertial reference frame, বা বাংলায় বললে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা বাংলায় বললে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। তাহলে প্রথমে বুঝতে হবে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র কারা। তো বলছে নিউটন যে যে সমস্ত রেফারেন্স ফ্রেম স্থির অবস্থায় আছে বা সমবেগে গতিশীল তারা হচ্ছে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। একটা নির্দেশ তন্ত্র আইদার রেস্টে আছে, স্থির অবস্থায় আছে, or it moves with uniform velocity, সমবেগে গতিশীল, তাহলে তারা হচ্ছে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। তাহলে when a reference frame either at rest or it moves with uniform velocity, it is called inertial reference frame. কোন একটি নির্দেশ তন্ত্র স্থির অবস্থায় থাকলে বা সমবেগে গতিশীল থাকলে তাকে বলা হবে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। যেমন উদাহরণ ধরো, তুমি পৃথিবীকে ভাবো, পৃথিবীকে আমি জড়ত্বীয় নির্দেশ তন্ত্র বলি, কারণ পৃথিবী সমবেগে ঘুরছে। দেখো পৃথিবী সূর্যের চারিদিকে যে ঘোরে সেখানে ওর যে ঘূর্ণন বেগ, এটাকে আমরা বলি অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। যে বেগে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এই বেগটা কিন্তু কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হয় না, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট। তাহলে পৃথিবীকে আমরা বলতে পারি এটা একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হিসেবে আমরা ধরি বা জড়ত্বীয় নির্দেশ তন্ত্র বলি। বা ধরো তুমি একটা কোনো গাড়ি করে যাচ্ছ, তুমি একটা গাড়িতে করে যাচ্ছ বা ট্রেনে করে ট্রাভেল করছো, তো ট্রেনটা সমবেগে ছুটছে, ট্রেন ছুটছে ইউনিফর্ম ভেলোসিটিতে সমবেগে, তাহলে ট্রেন হবে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তুমি একটা গাড়িতে বসেছো কিন্তু গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়িটা চলছে না, গাড়িটা থেমে আছে, তাহলে সেই গাড়ি হবে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তার মানে যে রেফারেন্স ফ্রেমটা রেস্টে আছে বা সমবেগে চলছে তারাই হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। এই জড়ত্বীয় নির্দেশ তন্ত্রের উপরে যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয় তখন সেই বস্তুটা ত্বরণ নিয়ে গতিশীল হয়। যেমন ধরো একটা কোনো ফুটবল মাঠে রেখেছো, অন দ্য আর্থ সারফেস একটা ফুটবল রেখেছো, আর ফুটবলে লাথি মারলে কি হবে, ফুটবলটা গতিশীল হবে উইথ অ্যাক্সেলারেশন। তাহলে জড়ত্বীয় নির্দেশ তন্ত্রে আমরা যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি সেই বস্তু ত্বরণ নিয়ে গতিশীল হবে বল প্রয়োগ করলে। এবং এই ফোর্সকে বলি আমরা রিয়েল ফোর্স, বাস্তব বল।
যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি সেই বস্তু ত্বরণ নিয়ে গতিশীল হয় সেই ফোর্সকে বলা হয় রিয়েল ফোর্স। তাহলে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে কোনো একটা বস্তুর ওপরে যখন ফোর্স অ্যাপ্লাই করব সেই বস্তুর একটা অ্যাক্সেলারেশন প্রডিউস হবে, সো ইট ইজ কল্ড রিয়েল ফোর্স। এবং রিয়েল ফোর্সকে আমরা সবসময় রিয়েলাইজ করতে পারি ফ্রম ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। দেখো তুমি ধরো মাঠে বসে আছো, খেলছো না, আরেকজন প্লেয়ার খেলছে, যে প্লেয়ারটা খেলছে সে যখন বলে লাথি মারে আমরা বলটাকে কিন্তু দেখলেই বুঝতে পারি যে হ্যাঁ ওই বলটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। কারণ তুমি মাঠে বসে দেখছো বলটা মাঠের এক স্থান থেকে আরেক স্থানে চলে গেল, তাহলে বল তার পজিশন চেঞ্জ করলো, দ্যাট মিনস তার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হলো। তাহলে রিয়েল ফোর্সের অস্তিত্ব আমরা কিন্তু সহজেই বুঝতে পারি। কি দেখে বুঝতে পারি? যে রিয়েল ফোর্স যখন কোনো বস্তুর ওপর কাজ করে ওই বস্তুর অবস্থান চেঞ্জ হয়, তার পজিশন চেঞ্জ হয়, তার মধ্যে অ্যাক্সেলারেশন প্রডিউস হয়। তো সেই জন্য আমরা রিয়েল ফোর্সকে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এবং রিয়েল ফোর্স সবসময় থাকে কোথায়? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। এবার নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এটা কোনটা? বলছে ধরো কোনো একটা নির্দেশ তন্ত্রের যদি ত্বরণ থাকে, when a reference frame moves with acceleration it is called non-inertial reference frame. একটি নির্দেশ তন্ত্র যখন ত্বরণ নিয়ে গতিশীল হবে, একটা নির্দেশ তন্ত্র যখন ত্বরণ নিয়ে গতিশীল হয় তখন সেই নির্দেশ তন্ত্রকে বলি আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। যেমন ধরো একটা ট্রেন ছুটছে উইথ অ্যাক্সেলারেশন, একটা গাড়ি চলছে উইথ অ্যাক্সেলারেশন, তাহলে এগুলো সব হয়ে গেল নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। বা একটা লিফট উপরে উঠছে, কি উপর থেকে একটা লিফট নিচে নামছে, তার একটা অ্যাক্সেলারেশন থাকে, তাহলে লিফট হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে এক ধরনের বল কাজ করে, একটা ফোর্স কাজ করে বস্তুর উপরে, যে ফোর্সটাকে বলি আমরা সিউডো ফোর্স। সিউডো ফোর্স থাকে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। তাহলে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে বস্তুর ওপরে এক ধরনের বল ক্রিয়া করে, যে বলকে বলা হয় সিউডো ফোর্স। এবং এই বলের অস্তিত্ব কেবলমাত্র ওই নন ইনার্শিয়াল ফ্রেম থেকেই রিয়েলাইজ করা যায়। নন ইনার্শিয়াল ফ্রেমের বাইরে থেকে এই সিউডো ফোর্সের এক্সিস্টেন্স রিয়েলাইজ করা সম্ভব নয়। তাহলে অলিক বল বা সিউডো ফোর্সের অস্তিত্ব কেবলমাত্র অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র থেকে অনুভব করা যায়। ওই নির্দেশ তন্ত্রের বাইরে চলে গেলে সিউডো ফোর্সের অস্তিত্ব অনুভব করা যায় না। একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। ধরো তুমি লিফটে চড়ার সময় একটু খেয়াল করবে, তোমাদের তো অনেকেই ফ্ল্যাটে থাকো, লিফটে চড়ো তোমরা, তো লিফটে চড়ার সময় খেয়াল করবে তুমি লিফটে উঠলে, সুইচ দিলে, লিফট যখন ওপরে উঠতে শুরু করে তখন দেখবে নিজেকে একটু ভারী মনে হয়, মানে আমাদের ওজন মনে হয় যেন একটু বেড়ে গেছে। আবার সেরকম ওপর থেকে যখন নিচে নামা হয় তখন দেখবে মনে হয় যেন একটু হালকা লাগছে, মানে ওজন একটু কমে গেছে। তাহলে এই যে ভারী লাগা এবং হালকা লাগা, তার মানেটা কি? যে আমি লিফটে দাঁড়ালাম, লিফট ওপরে উঠছে, আমার ওজন একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে, দ্যাট মিনস আমার উপরে একটা ফোর্স কাজ করছে, যে ফোর্স আমার ওজনকে বাড়িয়ে দিচ্ছে। আবার লিফট নামার সময় আমার নিজেকে হালকা মনে হচ্ছে, দ্যাট মিনস আমার উপরে একটা ফোর্স কাজ করছে, যে ফোর্স আমার ওজনকে কমিয়ে দিচ্ছে। তাহলে এই যে ফোর্সটা, এটাই হচ্ছে সিউডো ফোর্স। কিন্তু মজার বিষয় দেখো, লিফটের ভেতরে তুমি ছাড়া কেউ নেই, তুমি একাই দাঁড়িয়ে আছো এবং তোমার উপরে কেউ ফিজিক্যালি কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না, কেউ কোনো অন্য ব্যক্তি নেই, তুমি একাই লিফটে চড়ছো, তোমার উপর থেকে কেউ ফোর্স দিচ্ছে না। কিন্তু তুমি এটা ফিল করছো যে উপরে ওঠার সময় তোমার ওজন বেড়ে যাচ্ছে, নামার সময় মনে হচ্ছে তোমার ওজন কমে যাচ্ছে, ভারী হালকা লাগছে, এই অনুভূতি আমাদের হয়। তার মানে আমাদের উপর একটা ফোর্স কাজ করে, কিন্তু ফোর্সটা কে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি না। সেই জন্য এই ফোর্সকে বলছি আমরা সিউডো ফোর্স। কিন্তু তুমি যখন লিফটের বাইরে চলে আসছো, অন্য একটা লোক লিফটে করে উঠছে বা লিফটে করে নামছে, তুমি কি এটা অনুভব করবে যে তার উপরেও ওই ঘটনাটা ঘটছে, বা তার উপরে যে ফোর্সটা কাজ করছে যার জন্য সেই ব্যক্তি নিজেকে ভারী বা হালকা মনে করছে, তুমি যে লিফটের বাইরে আছো তোমার উপরে কিন্তু সেই ফোর্স কাজ করছে না।
তার মানে সিউডো ফোর্সটা তার উপরেই কাজ করবে যে ওই রেফারেন্স ফ্রেমের মধ্যে থাকবে। যে ব্যক্তি রেফারেন্স ফ্রেমের বাইরে আছে তার উপরে কিন্তু সিউডো ফোর্স নেই। এবং এই সিউডো ফোর্সটা আমাদের উপরে ফিজিক্যালি কে অ্যাপ্লাই করছে এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি না। আমরা জাস্ট ফিল করতে পারি যে হ্যাঁ আমার ওজনটা বেড়ে গেল, আমার ওজনটা কমে গেল, তার মানে আমার উপরে একটা ফোর্স কাজ করছে। কিন্তু কে দিচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাই না। সেই জন্য বলছে সিউডো, ছদ্ম, অলিক বল, নেই, ফোর্সের কোনো উৎস নেই, কিন্তু ফোর্স আছে। ঠিক একই জিনিস দেখবে নাগরদোলা চড়ার সময় হয়। তোমরা মেলায় যদি নাগরদোলা চড়ো, ফ্লাই হুইল, দেখবে নাগরদোলা যখন ওপর দিকে ওঠে তখন নিজেদের ভারী মনে হয় এবং মনে হয় যেন বেশ আঁটো হয়ে বসে আছো চেয়ারের সাথে। কিন্তু যখন নাগরদোলা ওপর থেকে নামে নিচের দিকে, ওপর থেকে নামার সময় দেখবে যেন মনে হয় এই পড়ে গেলাম, এই সিটটা কেমন একটা পড়ে যাচ্ছে, পেটের ভেতরে কেমন একটা পাকাচ্ছে, একটা অস্বস্তি হয় শরীরে। অর্থাৎ আমাদের বডি টু মাচ লাইট হয়ে যায়, হালকা হয়ে যায়, যেন আমরা পড়ে যাচ্ছি নিচের দিকে, এরকম মনে হয়। উঠার সময় আমার মনে হয় যেন না বেশ আঁটো হয়ে বসে আছি, বেশ ভারী লাগছে নিজেকে, কিন্তু নামার সময় মনে হয় যেন এই পড়ে গেলাম, সিটটা তলায় নেই। তার কারণ তোমার উপর সিউডো ফোর্স কাজ করছে। সিউডো ফোর্স কাজ করে। তো এই যে সিউডো ফোর্স, তাহলে এই সিউডো ফোর্স কাজ করছে কোথায়? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে, অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে। এবং সিউডো ফোর্সের অস্তিত্ব সেই ব্যক্তি অনুভব করবে, সেই বস্তু অনুভব করবে যে ব্যক্তি বা যে বস্তু নিজে ওই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মধ্যে থাকবে। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের বাইরে যে ব্যক্তি আছে সে কখনোই সিউডো ফোর্সের অস্তিত্ব অনুভব করতে পারবে না। যে কারণে এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আমরা নিউটনের যে গতিসূত্রগুলো সেগুলো সরাসরি প্রয়োগ করতে পারি না। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সমান। এবং আমরা পড়েছি দেখো প্রথম সূত্রে যে বাইরে থেকে বল প্রয়োগ করলে গতিশীল বস্তু স্থির অবস্থায় আসবে বা স্থির বস্তু গতিশীল অবস্থায় আসবে, আর বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলে। এই যে প্রথম সূত্র নিউটনের, এগুলো কিন্তু এখানে মানছে না। তুমি দেখো, তুমি যখন লিফটে করে উপরে উঠছো বা লিফটে করে নামছো, তোমার উপরে সিউডো ফোর্স আছে, যে ফোর্স তোমার ওজনকে বাড়িয়ে দিচ্ছে বা তোমার ওজনকে কমিয়ে দিচ্ছে। তা তোমার উপরে ফোর্স আছে, অথচ তোমার কিন্তু কোনো গতি নেই। উইথ রেসপেক্ট টু লিফট তুমি কিন্তু স্থির, লিফটের সাপেক্ষে তুমি স্থির অবস্থায় আছো, তোমার মধ্যে কোনো প্রকার গতি সৃষ্টি হচ্ছে না উইথ রেসপেক্ট টু দ্য রেফারেন্স ফ্রেম। তাহলে নিউটন তার প্রথম সূত্রে কি বলেছিল? বাইরে থেকে বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হবে। তুমি লিফটে দাঁড়িয়ে আছো, লিফট উপরে উঠতে শুরু করলো, তুমি নিজেকে ভারী মনে করছো, অর্থাৎ তোমার উপরে একটা সিউডো ফোর্স কাজ করছে, একটা অলিক বল কাজ করছে, কিন্তু তুমি লিফটের সাপেক্ষে অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের সাপেক্ষে স্থির অবস্থায় আছো। তোমার কোনো অ্যাক্সেলারেশন প্রডিউস হচ্ছে না, তোমার কোনো ভেলোসিটি নেই উইথ রেসপেক্ট টু লিফট, লিফটের সাপেক্ষে তুমি স্থির। তাহলে এখানে নিউটনের প্রথম সূত্র কিন্তু মেনে চলছে না। বা নিউটনের যে তৃতীয় সূত্র এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, সেটাও মেনে চলছে না। বা দ্বিতীয় সূত্র সেটাও সরাসরি মানছে না, কারণ ফোর্স থাকলে তো অ্যাক্সেলারেশন থাকা উচিত, কারণ ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন। কিন্তু সিউডো ফোর্স যার উপর কাজ করছে তার কোনো অ্যাক্সেলারেশনই প্রডিউস হচ্ছে না। সেই বস্তু বা ব্যক্তি ওই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের সাপেক্ষে স্থির অবস্থায় আছে, তার কোনো ত্বরণ নেই। অর্থাৎ তার মানে যেখানে সিউডো ফোর্স আছে, অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে নিউটনের যে গতিসূত্রগুলো আমরা পড়েছি এগুলো একটাও মেনে চলছে না। তাহলে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে নিউটনের গতিসূত্র ভ্যালিড নয়। নিউটনের গতিসূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি বা সেটা ভ্যালিড হয় একমাত্র জড়ত্বীয় নির্দেশ তন্ত্রে। তাহলে নিউটনস লস অফ মোশন অ্যাপ্লিকেবল ইন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ইন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম Newton's laws of motion are not applicable. Newton's laws of motion are not applicable in non-inertial reference frame. তাহলে তোমার পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা কি? তাহলে সীমাবদ্ধতা এটাই যে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে আমরা নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করতে পারি না। কেন পারি না? কারণ সেখানে ওই সিউডো ফোর্স, একটা অলিক বল কাজ করে।
যে ফোর্সের উপস্থিতির কারণে আমরা লজ অফ মোশনকে সেখানে অ্যাপ্লাই করতে পারছি না। এবারে সিউডো ফোর্সের কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো তোমরা একটু লিখে নাও। লেখো ক্যারেক্টারিস্টিক্স অফ সিউডো ফোর্স, অলিক বলের বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্টে লেখো যে সিউডো ফোর্স কাজ করে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে। অলিক বল সর্বদা অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে ক্রিয়া করে। Pseudo force always acts in non-inertial reference frame. Pseudo force always acts in non-inertial reference frame. অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে অলিক বল কাজ করে। জড়ত্বীয় নির্দেশ তন্ত্রে এই বলের কিন্তু কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র নন ইনার্শিয়াল ফ্রেমে সিউডো ফোর্স থাকবে। 2 নম্বর পয়েন্টে লেখো pseudo force always acts pseudo force always acts opposite to acceleration of the non inertial reference frame. Pseudo force always act opposite to the acceleration of non inertial reference frame. অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের ত্বরণের বিপরীত দিকে অলিক বল ক্রিয়া করে। অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের ত্বরণের বিপরীত দিকে অলিক বল ক্রিয়া করে। Pseudo force acts always opposite to acceleration of the non-inertial reference frame. 3 নম্বর পয়েন্ট, pseudo force does not produce acceleration of the body. Pseudo force does not produce acceleration of the body in non-inertial reference frame. যে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে pseudo force অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে pseudo force কোনো বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি করতে পারে না। অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে কোনো বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি করতে পারে না। অলিক বল অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে কোনো বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি করতে পারে না। Pseudo force does not produce acceleration of a body in a non-inertial reference frame. এবার pseudo force-টা মাপবো কিভাবে? মাপার প্রসেস, how we measure, লেখো যে pseudo force is equal to mass of the body, বস্তুর ভর, mass of the body into acceleration of the non-inertial reference frame. pseudo force কে পরিমাপ করতে গেলে কি করতে হবে? বস্তুর ভরকে, দেখো অলিক বল সমান সমান বস্তুর ভর ইনটু অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের ত্বরণ। অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের ত্বরণ। তাহলে এমনিতে ফোর্স মানে আমরা জানি কি মাস ইনটু অ্যাক্সেলারেশন, কিন্তু এখানে দেখো অ্যাক্সেলারেশনটা কিন্তু বস্তুর নয়, অ্যাক্সেলারেশনটা কার? রেফারেন্স ফ্রেমের। তাহলে মাস অফ দ্য বডি ইনটু অ্যাক্সেলারেশন অফ দ্য নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম করলে তবে আমি সিউডো ফোর্সকে মেজার করতে পারবো। ব্যাপারটাকে দেখো, ছবি এঁকে যদি আমি বলি, ধরো সাপোজ এটা একটা গাড়ি, একটা লরি বা কিছু আছে, ধরো এই রাস্তার উপরে ধরো এই লরিটা মুভ করছে। এবার এই লরির পেছনে এখানে একটা বস্তু আছে, এটা একটা বস্তু। তাহলে লরিটা ধরো মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন এ। যখন এই লরিটা মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন এ, লরিটা যখন মুভ করবে উইথ অ্যাক্সেলারেশন এ, তার মানে এই লরি হচ্ছে কি? এই লরিটা হচ্ছে তোমার নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। যখনই দেখবে অ্যাক্সেলারেশন দেওয়া আছে তখনই বুঝবে এটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে লরি
মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন, দ্যাট মিন্স লরি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তার মানে এবার এই যে বস্তুটা আছে, এই বস্তুটা কোথায় আছে? একটা নন ইনার্শিয়াল ফ্রেমে। তার মানে এই বস্তুর মধ্যে কি হবে? সিউডো ফোর্স কাজ করবে। এবার আমি কি বললাম? সিউডো ফোর্স কোন দিকে কাজ করে? অ্যাক্সেলারেশন যেদিকে থাকবে রেফারেন্স ফ্রেমে তার অপোজিটে। তাহলে এর উপরে সিউডো ফোর্স আছে অপোজিট টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন যেদিকে আছে তার অপোজিটে সিউডো ফোর্স। তাহলে এফ সিউডো, এই হলো সিউডো ফোর্স। তাহলে যেদিকে অ্যাক্সেলারেশন তার অপোজিটে সিউডো ফোর্স। এবারে এই সিউডো ফোর্সটা মাপবো কি করে বললাম? ফর্মুলাটা দেখো, এফ সিউডো ফোর্স, এফ সাফিক্স সিউডো, ফর্মুলা কি? মাস অফ দ্য বডি। এই বডিটার মাস তাকে মাল্টিপ্লাই করবে কি দিয়ে? রেফারেন্স ফ্রেমটার অ্যাক্সেলারেশন দিয়ে, দ্যাট ইজ এ। এই লরির যে অ্যাক্সেলারেশন সেটা দিয়ে মাসকে মাল্টিপ্লাই করো, তবে তুমি সিউডো ফোর্স পাবে। আর সিউডো ফোর্সও থাকবে অ্যাক্সেলারেশন যেদিকে হচ্ছে তার অপোজিটে। তাহলে এই সিউডো ফোর্সের জন্য কি হবে? এই বস্তুটা চাইবে পেছন দিকে সরে যেতে, এই বস্তুটা চাইবে পেছন দিকে সরে যেতে। যেমন দেখবে যে একটা লরি বা একটা গাড়ি যখন আমরা স্টার্ট দিই, যখন এই গাড়িটা এগিয়ে যায়, ওই গাড়ির মধ্যে যে বস্তুটা থাকে বা যে লোকটা বসে থাকে সে পেছন দিকে হেলে যায়। তাহলে সিউডো ফোর্স দিয়ে আমরা সেটাকে এক্সপ্লেইন করতে পারি কেন হেলে যাচ্ছে। যে ডিউ টু সিউডো ফোর্স অ্যাক্সেলারেশন যেদিকে হচ্ছে সে তার উল্টো দিকে হেলে যাচ্ছে, বা বস্তুটা অ্যাক্সেলারেশনের অপোজিট ডিরেকশনে স্লাইড করছে। সেজন্য দেখবে যে কোনো মালপত্র যখন লরিতে করে নিয়ে যায় সব দড়ি দিয়ে বেঁধে নেয়। দড়ি দিয়ে না বাঁধলে এই সিউডো ফোর্সের জন্য সব বস্তু লরি থেকে বাইরে পড়ে যাবে। এই হচ্ছে সিউডো ফোর্সের কনসেপ্ট। এটা ভীষণ ভালোভাবে খেয়াল রাখবে। সিউডো ফোর্স আমাদের নেক্সট দিন প্রচুর কাজে লাগবে। তো তোমাকে সিউডো ফোর্সের একটা অঙ্ক দেখাবো। দেখো একটা সিউডো ফোর্সের একটা অঙ্ক আমরা করি। এরকম একটা অঙ্ক দিয়েছিল একবার পরীক্ষায়। ধরো বলছে একটা নততল আছে, এই নততলের উপরে একটা বস্তু রেখেছো, এর মাস m আর নততলটার ভর ক্যাপিটাল M, এটা অ্যাঙ্গেল থিটা। এবার এই নততলটাকে মুভ করানো হচ্ছে উইথ অ্যাক্সেলারেশন a। তোমার প্রশ্ন করছে নততলের ত্বরণ এই অ্যাক্সেলারেশন কত হলে এই স্মল m বডিটা এই নততলের উপর স্থির অবস্থায় থাকবে। কোশ্চেনটা লিখে নাও যে ফাইন্ড আউট অ্যাক্সেলারেশন অফ দ্য ইনক্লাইন্ড প্লেন, find out the acceleration of the inclined plane when the body of mass m, the body of mass small m remained at rest on the inclined plane, remained at rest on the inclined plane। যে নততলের ত্বরণ কত হলে ছোট হাতের m ভরের বস্তুটি নততলের উপর স্থির অবস্থায় থাকবে। ছোট হাতের m ভরের বস্তুটি নততলের উপর স্থির অবস্থায় থাকবে। নরমালি একটা নততলের উপর একটা বস্তু রাখলে কি হবে? এটা তো নিচের দিকে পড়ে যাবে। ঢালু জায়গায় যদি একটা বস্তু রাখো তাহলে তো এই বস্তুটা স্লিপ করবে নিচের দিকে। কিন্তু আমাকে বলছে কি যে এই ইনক্লাইন প্লেনটাকে কত অ্যাক্সেলারেশনে আমি মুভ করব যাতে এই স্মল m মাসটা ইনক্লাইন প্লেনের উপরে কিসে থাকে? রেস্টে থাকে, যাতে পড়ে না যায়। ঠিক আছে? তাহলে এখানে দেখো যেহেতু এখানে একটা অ্যাক্সেলারেশন আছে তাহলে এটা কনফার্ম কি এখানে সিউডো ফোর্স হবে। তাহলে অ্যাক্সেলারেশন যেদিকে আছে এই স্মল m মাসের উপরে সিউডো ফোর্স হবে তার অপোজিটে। তো আমরা প্রথমে সিউডো ফোর্সটাকে ড্র করে দিলাম। f সিউডো কার থেকে আসছে? ডিউ টু অ্যাক্সেলারেশন। এবং এই সিউডো ফোর্সের ভ্যালু কত হবে? সিউডো ফোর্সটা হবে মাস ইনটু অ্যাক্সেলারেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম। এবারে এখানে চিন্তা করতে হবে যে সিউডো ফোর্স ছাড়া আর কি কি ফোর্স আছে। সিউডো ফোর্স ছাড়া আরো তো ফোর্স আছে। যেমন আমি বলেছি দেখো একটা বডিকে যখন আমরা ইনক্লাইন প্লেনের উপর রাখবো সেখানে এই বডির একটা ওয়েট থাকবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এটা একটা কমন ফোর্স সব জায়গায় থাকবে। আবার এই ইনক্লাইন প্লেন এই বডিটার উপর একটা কি দেবে? নরমাল রিঅ্যাকশন, এটাও একটা কমন ফোর্স। তুমি কমন ফোর্সগুলো আগে ড্র করে নিবে যে তাহলে নরমাল রিঅ্যাকশন, ওয়েট, এই দুটো কমন ফোর্স এটা অবশ্যই থাকবে। আর ডিউ টু অ্যাক্সেলারেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম, এটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে অ্যাক্সেলারেশন যেদিকে তার অপোজিট ডিরেকশনে কি আছে? সিউডো ফোর্স। তার অপোজিট ডিরেকশনে আছে সিউডো ফোর্স। এবার আমাকে কি বলছে? এই যে স্মল m মাসটা এটাকে রেস্টে রাখতে হবে। যে স্মল m মাসটা কিসে থাকবে? স্থির অবস্থায়, রেস্টে। কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার উপরে রেজাল্টেন্ট ফোর্স 0 হতে হবে। কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে তার উপরে লব্ধি বল 0 হবে, অর্থাৎ সমস্ত ফোর্সগুলো একে অপরকে ব্যালেন্স করবে।
সমস্ত ফোর্সগুলো একে অপরকে ব্যালেন্স করবে। তো আমরা এখানে কি করব দেখো, এই যে নরমাল রিঅ্যাকশন N, এটাকে কম্পোনেন্টে ভেঙে দিচ্ছি, হরাইজন্টাল, ভার্টিক্যাল। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাহলে এটা হলো দেখো n cos থিটা, এটা n sin থিটা। এবার ভালো করে দেখো, n cos থিটার অপোজিটে কি আছে, mg, তাহলে এরা ব্যালেন্স হবে। n cos থিটা ব্যালেন্স হবে mg দিয়ে, অপোজিট ফোর্স ব্যালেন্স করবে। n cos থিটা is equal to mg, so they balance each other. আবার n sin থিটা তার অপোজিটে কি আছে দেখো, সিউডো ফোর্স, তাহলে n sin থিটা এই ফোর্সকে ব্যালেন্স হতে হবে সিউডো ফোর্স দিয়ে। তার মানে আমরা এখানে বলতে পারি যে n sin থিটা is equal to ma, দেখো সিউডো ফোর্স আমরা বের করা আছে ma। তাহলে n ফোর্সটাকে, যে নরমাল রিঅ্যাকশন n, এটাকে কম্পোনেন্টে ভেঙে দিলে ভার্টিক্যাল কম্পোনেন্ট ব্যালেন্স করবে mg কে, হরাইজন্টাল কম্পোনেন্ট n sin থিটা ব্যালেন্স করবে সিউডো ফোর্সকে, তাহলেই কিন্তু রেজাল্টেন্ট ফোর্স 0, সমস্ত ফোর্স ব্যালেন্স হয়ে গেল। তাহলে সমস্ত ফোর্স যদি ব্যালেন্স হয়ে যায়, তাহলে এই যে স্মল m বডিটা, এটা রেস্টে থাকবে, এটা নিচের দিকে পড়বে না। একটা বডিকে রেস্টে থাকতে গেলে তার উপরে যে ফোর্সগুলো কাজ করছে তাদের রেজাল্টেন্ট 0 হতে হবে, অর্থাৎ তারা একে অপরকে ব্যালেন্স করবে। তো আমরা নরমাল রিঅ্যাকশনকে যখনই কম্পোনেন্টে ভেঙে দিলাম, আমরা দেখতে পাচ্ছি n cos থিটার অপোজিটে mg, সো দে ক্যান্সেল ইচ আদার। n sin থিটার অপোজিটে সিউডো ফোর্স, দে ক্যান্সেল ইচ আদার। আমাকে বের করতে হবে অ্যাক্সেলারেশন, দুটোকে ডিভাইড করে দাও, 2 divided by 1, দেখো ডিভাইড করলে এসে যাচ্ছে tan থিটা is equal to a by g, so acceleration g tan থিটা, acceleration হয়ে গেল g tan থিটা। তাহলে acceleration অফ দ্য ইনক্লাইন্ড প্লেন a কত চলে আসলো, g tan থিটা। তাহলে আমি g tan থিটা অ্যাক্সেলারেশনে যদি ইনক্লাইন্ড প্লেনটাকে মুভ করি, তাহলে তার উপরে এই যে স্মল m বডিটা আছে সেটা কিসে থাকছে, রেস্টে। তো এরকম সিউডো ফোর্সের কনসেপ্টে আমাদের কিছু অঙ্ক করতে হয় বা দেয় পরীক্ষায়। তো এই তিনটে ফোর্স সম্বন্ধে যে ধারণা আমি দিলাম, এটা সম্পূর্ণভাবে তোমরা খেয়াল রাখবে। এবং এই যে নরমাল রিঅ্যাকশন, ওয়েট, এগুলো হচ্ছে একদম কমন ফোর্স। সব রকম অঙ্কের ক্ষেত্রে তোমার এই ফোর্সগুলোকে আগে ড্র করতে হবে, ওয়েট, নরমাল রিঅ্যাকশন। আর যদি তুমি দেখো তোমার রেফারেন্স ফ্রেমটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তাহলে অ্যাক্সেলারেশন যেদিকে থাকবে তার অপোজিটে থাকবে সিউডো ফোর্স, এবং সিউডো ফোর্সের ফর্মুলাটা লিখে নেবে। এবার তারপর যেরকম চাইবে সেভাবে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। তো আমরা এই তিনটে কমন ফোর্স সম্বন্ধে আজকে শিখে নিলাম, নরমাল রিঅ্যাকশন, ওয়েট, সিউডো ফোর্স। এছাড়া আরো অনেক রকমের কমন ফোর্স আছে, এর পরের দিন আমরা সেগুলো শিখবো। যেমন টেনশন বলে একটা কমন ফোর্স হয়, টেনশন রিলেটেড কিছু নিউমেরিক্যাল আমরা পরের দিন করব। ফ্রি বডি ডায়াগ্রাম বলি আমরা, প্রবলেমস অফ ফ্রি বডি ডায়াগ্রাম। এবং লিফট, এই সিউডো ফোর্সের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমরা পরের ক্লাসে ডিসকাস করব, সেটা হচ্ছে মোশন অফ এ লিফট বা ওয়েট অফ এ বডি ইনসাইড এ লিফট। তো আজকে আমরা এখানেই শেষ করব, এই তিনটে কমন ফোর্সে আমরা শেষ করলাম। তাহলে যা যা আজকে করালাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস হয়েছে। এই কমন ফোর্সেস এবং কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টামের যে বিষয়গুলো আমরা পড়েছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভীষণ আসে। এবং নিউটনস থার্ড লয়ের যে কনসেপ্টগুলো আমি বললাম, যে এক্সপ্লানেশনগুলো আমি বললাম, সেগুলো খুব ভালোভাবে মনে রাখবো। ওখান থেকে অনেক ফান্ডামেন্টাল বা কনসেপচুয়াল কোশ্চেন হয়। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। তো আমরা আজকে যা যা করলাম এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে, ভালোভাবে সমস্ত বিষয়গুলো বুঝে নেবে। প্রয়োজনে ভিডিওটা বারবার দেখো, দেখে তোমরা জিনিসটাকে কনসেপচুয়ালি নিজেকে তৈরি করো এবং ফর্মুলা বা যে ডেরিভেশনগুলো করেছি সেগুলোকে প্র্যাকটিস করো। তাহলে তোমরা এই সংক্রান্ত যে কোনো নিউমেরিক্যাল দেবে সবটাই তোমরা পারবে, এই বিশ্বাস আমার আছে। আজকে এখানেই শেষ করছি। এর পরবর্তী অংশটা আমরা পরের ক্লাসে করব। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।